তো আহ, এখন সময় 11টা। তো চলেন আমরা শুরু করি। যারা জয়েন করছেন তারা জয়েন করতে থাকুক। সৌরভ, একটু আপনি তাহলে সবাইকে অ্যাডমিট করে দিয়েন যারা জয়েন করবে। তো আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা যারা জয়েন করেছি আপনাদেরকে ধন্যবাদ। আমাদের এই 7 উইক অফ হিগ এফিএম মাস্টারি সেশনে আজকে আমরা এয়ার মিশন নিয়ে কথা বলবো। তো বরাবরের মতোই প্রথম 2-3 মিনিট একটু সময় নিব আমাদের সম্বন্ধে একটু বলার জন্য, তারপরে ডিরেক্ট আমরা আমাদের টপিকসে চলে যাব। এবং যেহেতু ওয়েবিনার এবং অনেক মানুষ জয়েন করেন, তো এক এক করে পরিচয় নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো আমরা সেটা করতে যাব না। তো যদি আপনার কোনো প্রশ্ন থাকে তখন আপনি জাস্ট চ্যাট বক্সে ডিরেক্ট আপনার পরিচয়টা দিয়ে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। বা যখন মাইক্রোফোন আনমিউট করে যখন আপনার কথা বলার সময় আসবে তখন আপনি তো আহ, চলেন আজকের দিনটা তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ। তো নর্মস বরাবরের মতোই মাইকটা একটু আমরা আনমিউট রাখার চেষ্টা করি। যদি আপনার কোনো কথা থাকে হ্যান্ড রেইজ করবেন, আমি আপনার মাইকটা আনমিউট করে দিব, আপনি তখন কথা বলতে পারেন, সমস্যা নেই। এবং রিয়েল নামটা ইউজ করি আমরা। এবং বিষয়টা হচ্ছে যে আপনি ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, বরাবরের মতোই আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। প্রশ্ন তো প্রশ্নই, প্রশ্নের কোনো ভালো বা খারাপ প্রশ্ন হয় না। আহ, একটু আমাদের সম্বন্ধে আজকের দিনের কন্টেন্ট যদি আমরা একটু বলি, আমরা ছোট্ট করে সবগুলা সেশনে আমরা বেসিক ব্যাপার নিয়ে কথা বলি। তো আজকে আমরা খুব বেশি বেসিক নিয়ে কথা বলবো না, যতটুকু প্রয়োজন আমাদের এই এয়ার এমিশন সেকশনটা বুঝতে, ঠিক ততটুকুই আমরা এয়ার এমিশন নিয়ে কথা, মানে বেসিক ব্যাপার নিয়ে কথা বলবো। বাদ বাকিটা আমরা ডিরেক্ট একদম এই এয়ার এমিশন সেকশন নিয়েই ডিরেক্ট কথা বলবো আর কি। হ্যাঁ। এবং এরপরে আমাদের সম্বন্ধে ছোট করে একটু বলতে চাই। আমরা বলি আমরা হচ্ছে ফাস্ট গ্রোয়িং অডিটিং সার্টিফিকেশন, মানে সাপ্লাই চেইন অ্যাসুরেন্স কোম্পানি। আমরা অডিট করি, আমরা ইন্সপেকশন করি, আমরা ভেরিফিকেশন করি, আমরা সার্টিফিকেশন করি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অপারেশনাল কান্ট্রি। আমাদের কোম্পানিটা ইউএসএ তেও রেজিস্টার্ড। এবং আপনাদের জন্য খুব একটা ভালো খবর আমি বলতে চাই। ওকে, ভেরি লো। ঠিক আছে ভাই, আমি একটু আস্তে আস্তেই কথা বলতেছিলাম, মাত্র শুরু করছি তাই। আই হোপ এখন ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা রিসেন্টলি আমাদের কাম্বোডিয়াতে লিগ্যাল অফিস ইজ গোয়িং টু বি স্টাবলিশড। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা সেখানে আমাদের অপারেশন চালু করতে যাচ্ছি, চালু করেছি অলরেডি ইনশাল্লাহ। তো আমাদের অ্যাক্রিডিটেশন হচ্ছে আমরা হিগের ভেরিফায়ার বডি এবং আমরা হিগের ট্রেনার বডি, আমরা ওয়ার্ল্ডলি অ্যাপ্রুভড এফডিএম ভ্যালিডেশন বডি, আমরা এসএলসিপি অ্যাপ্রুভ ট্রেনার বডি, আমরা ইএসজি ইনস্টিটিউটের অ্যাক্রিডিটেড ট্রেনিং ইনস্টিটিউশন, আমরা আইএসও ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন বডি, আইএসও 9 14 45 সহ মোটামুটিভাবে 18টা স্ট্যান্ডার্ডের অডিট এবং সার্টিফিকেশন আমরা করি। এবং আমরা আইএসও ম্যানেজমেন্ট সিস্টেমের ট্রেনার বডিও অলসো, আমরা লিড অডিটর কোর্স এবং ইন্টারনাল অডিটর কোর্সগুলো প্রোভাইড করে থাকি। এর বাইরে আমরা রিসেন্টলি AA100 লাইসেন্স অ্যাসুরেন্স প্রোভাইডার। আপনাদের যে ইএসজি রিপোর্টিং হয় বা নেট জিরো টার্গেট আপনারা নেন, তো এগুলো ভ্যালিডেশন করার জন্য বা ইএসজি টার্গেট ভ্যালিডেশন বা ইএসজি রিপোর্ট ভ্যালিডেশনের জন্য আমরা রিসেন্টলি উই গট অ্যাক্রিডেশন। তো এই হলো মোটামুটি ভাবে আমাদের অ্যাক্রিডেশন। এবং আমাদের সার্ভিস হচ্ছে আমরা হিগেফিএম ভেরিফিকেশন করি, আমরা আইএসও ম্যানেজমেন্ট সিস্টেম অডিট করি, আমরা সিটিপ্যাড অডিট করি, আমরা আইএসও ম্যানেজমেন্ট সিস্টেম ট্রেনিং করি, করাই, আমরা এনার্জি অডিট করি, আমরা ওয়াটার অডিট করি, আমরা কার্বন অ্যাকাউন্টিং নিয়ে কাজ করি, আমরা লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কাজ করি, আমরা এসবিটিআই টার্গেট সেটিং নিয়ে কাজ করি, আমরা কাস্টমাইজ ডিফারেন্ট ট্রেনিং করিয়ে থাকি, আমরা এনভায়রনমেন্টাল সিওসি করি, সোশ্যাল সিওসি করি, আমরা এবং আমরা ইটিপি অডিট করে থাকি আর কি। তো আমরা জিরো ওয়েস্ট টু ল্যান্ডফিল সার্টিফিকেশন করি। এই গেল মোটামুটি ভাবে আমাদের পরিচয়। এবং আমার পরিচয়, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আমি অলমোস্ট লাস্ট 6 to 7 ইয়ার্স হয় হিগের ভেরিফায়ার এবং কেমিক্যাল স্পেশালিস্ট ভেরিফায়ার অলসো, এবং হিগের ট্রেনার। এবং মোটামুটি ভাবে লাস্ট 3 বছরে আমি মোর দেন 200 সেশন চালাই এই হিগ এভিএম এর। এই হলো আমার পরিচয়। তো ঠিক আছে, চলেন তাহলে আমরা এখন শুরু করি হিগ এফএম বেসিক নিয়ে। দেখেন, বেসিক নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ প্রত্যেকটা সেকশনে আমরা বেসিক নিয়ে কথা বলার চেষ্টা করি। শুধুমাত্র একটু ছোট করে বলতে চাই, আমরা হিগ নিয়ে কাজ করতে গেলে আমাদের 3টা স্টেক হোল্ডারের সাথে আমাদের কাজ করতে হয়, বা 3টা অর্গানাইজেশনের সাথে আমাদের কাজ করতে হয়। একটা হলো সুমেরা, একটা হলো ওয়ার্ডলি, এবং আরেকটা হলো হিগ ইন্ডেক্স টুলস ইটসেলফ নিজে। তো হিগের বেসিক্যালি 5টা মডিউল: হিগ এফইএম, এফএসএলএম, বিআরএম, এমএসআই এবং পিএম। আমরা যেটা নিয়ে কথা বলতেছি আজকে সেটার নাম হচ্ছে ফ্যাসিলিটি ইনভায়রনমেন্টাল মডিউল বা এফইএম নিয়ে আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করতেছি।
তো এই হলো মোটামুটি প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় যদি আমরা হিগ এফইএম নিয়ে কাজ করি। প্রিপারেশন নিতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, মডিউল পারচেস করতে হয়। এই ব্যাপারগুলো আমরা প্রত্যেকটা সেশনেই বলে থাকি, এবং আমার ধারণা আমরা যারা আজকে এখানে জয়েন করেছি আমরা এই বিষয়গুলো সম্বন্ধে অবগত আছি। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা আজকে বলে সময় নষ্ট করব না। আমরা ডিরেক্ট এয়ার মিশন নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। এবং এই কেডেন্সের ব্যাপারে ছোট্ট জাস্ট একটা শুধুমাত্র নোটিফিকেশন, যেটা যে আগে যেই ঘটনাটা ঘটতো, আগে এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত আপনি আনলিমিটেড পোস্টিং আনপোস্টিং এর একটা অপশন পেতেন। আর এখন যেটা, যেদিন আপনি প্রথম পোস্ট করবেন, প্রথম এএসসি মোডে যাবে আপনার মডিউলটা, মানে অ্যাসেসমেন্ট কমপ্লিটেড মোডে যাবে, সেখান থেকে 60 দিন পর্যন্ত আপনি এই মডিউল পোস্ট বা আনপোস্ট করতে পারবেন। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না, এগুলো নিয়ে কথা বলবো না, শুধু এখানে একটু ছোট কথা আছে। যে দেখেন, আমরা জানি হিগ এফইএম এ টোটাল 7টা সেকশন, যারা কিনা মানে স্কোর টোটাল 8টা সেকশন বেসিক্যালি সাইট ইনফো সহ। যে সাইট ইনফো, ইএমএস, এনার্জি, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এয়ার ইমিশন এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এই 7টা সেকশনের মধ্যে 4টা সেকশনে বেসিক্যালি অ্যাপ্লিকেবিলিটি আছে মানে কোশ্চিনের সংখ্যা কম বেশি হয় এই 4টা সেকশনে বেসড অন দা অ্যাপ্লিকেবল কোশ্চেন্স। তো এই 4টা সেকশনের নাম হচ্ছে ওয়াটার ইউজ, ওয়েস্ট ওয়াটার, এয়ার ইমিশন এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। এই 4টা সেকশনে অ্যাপ্লিকেবিলিটি টেস্ট হয়, বা অ্যাপ্লিকেবল কোশ্চিনের উপরে ডিপেন্ড করে কোশ্চিনের নাম্বার কম বেশি হয়। তো আমরা এতটুকু শুধুমাত্র একটু জেনে রাখি যে এয়ার ইমিশন সেকশনটাও হচ্ছে অ্যাপ্লিকেবল সেকশন। তার মানে হচ্ছে এয়ার ইমিশন সেকশনেও অ্যাপ্লিকেবিলিটি আছে। সে ফর এক্সাম্পল, আপনার ফ্যাক্টরিতে বয়লারও নাই, জেনারেটরও নাই, স্ট্যান্ডারও নাই, কিচ্ছু নাই, মানে কোনো পয়েন্ট সোর্সই নাই। যদি আপনার কোনো পয়েন্ট সোর্স না থাকে, তাহলে পয়েন্ট সোর্স রিলেটেড কোশ্চেনগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। যদি নন পয়েন্ট সোর্স না থাকে, তাহলে নন পয়েন্ট সোর্সগুলো আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে না। একটু পরে আমরা ইন ডিটেলস ব্যাপারগুলো দেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। কিন্তু এতটুকু শুধুমাত্র ইনিশিয়ালি আমরা মনে রাখি যে এয়ার ইমিশন সেকশনটাও হচ্ছে একটা অ্যাপ্লিকেবল সেকশন, বা অ্যাপ্লিকেবিলিটি টেস্ট আছে এই সেকশনে। তো চলেন আমরা ডিরেক্ট এখন মানে ডিরেক্ট বিষয় আশয়ের মধ্যে ঢুকে যাই। দেখেন, এয়ার ইমিশন সেকশনে টোটাল কোশ্চিনের সংখ্যা হচ্ছে 18টা। এখানে ভুল লেখা আছে, 23টা না, বেসিক্যালি 18টা। লেভেল 1-এ 7টা কোশ্চিন, লেভেল 2-তে 7টা কোশ্চিন এবং লেভেল 3-তে 4টা কোশ্চিন, 7 7 4, এই হলো টোটাল 18টা কোশ্চিন এয়ার ইমিশন সেকশনে। তো আমরা আজকে এই বাদ বাকি আগামী 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যেই ব্যাপারটা করার চেষ্টা করব, এই 18টা কোশ্চিনেরই ইন্টেনশন, টেকনিক্যাল গাইডেন্স এবং রিকোয়ার্ড ডকুমেন্টগুলো কি কি সেটা নিয়ে একটু কথা বলার বা বোঝার একটু চেষ্টা করব। বিফোর গোয়িং টু ইন ডিটেলস, এই সেকশন টু সেকশনে যাওয়ার আগে আমি একটু আপনাদের অ্যাটেনশনটা ড্র করতে চাই কোথায়, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1 ব্যাপারটা কি? লেভেল 1 ব্যাপারটা হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড ট্র্যাকিং পারফরমেন্স। তার মানে লেভেল 1 হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। লেভেল 1-এ বেসিক কমপ্লায়েন্সটা দেখা হয়, যে আপনার লাইসেন্স আছে কিনা, আপনার পারমিটটা ভ্যালিড আছে কিনা, আপনি ট্র্যাক করেন কিনা, এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে লেভেল 1। লেভেল 1-এ এই বিষয় আশয়গুলো থাকে। এবং লেভেল 2 বেসিক্যালি হচ্ছে বেসলাইন সেটিং, টার্গেট বা গোল সেটিং এবং রিডাকশন, যে টার্গেট অ্যাচিভ করতে পারলাম কিনা। এবং লেভেল 3টা হচ্ছে অ্যাসপাইরেশনাল বা লিডিং প্র্যাকটিসেস, দ্যাট ইজ অ্যাবোভ অ্যান্ড বিয়ন্ড, মানে তথাকথিত কিংবা খুব বেসিক রিকোয়ারমেন্টের বাইরে গিয়ে খুব ভালো প্র্যাকটিস যদি আপনার থাকে, সেই বিষয়গুলোকে বলা হচ্ছে লেভেল 3। তো এখন যদি আমরা যাই যে এয়ার এমিশন সেকশনে টোটাল 18টা প্রশ্ন, এই 18টা প্রশ্ন আমাদের সেলফ অ্যাসেসমেন্টে, এই 18টা প্রশ্নের উত্তর যদি আমরা প্রপারলি দিতে পারি, তাহলে এয়ার ইমিশন সেকশনে আমরা যে অ্যালোকেটেড মার্ক, এক একটা সেকশনে অ্যালোকেটেড মার্ক 14.29, তাহলে আমরা 14.29 পেতে পারি। এবং আপনারা অলরেডি জানেন, আবারও আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যে এই বছরও শুধুমাত্র ভেরিফিকেশন হবে শুধুমাত্র লেভেল 1-এর। তার মানে যদি আমি বলি যে এই বছর আমাদের ভেরিফিকেশন হতে যাচ্ছে শুধুমাত্র লেভেল 1-এর এই 7টা কোশ্চেন। লেভেল 2, লেভেল 3 আপনি করতে পারেন, সেক্ষেত্রে আপনি মার্ক পেতে পারেন, পার্শিয়ালি মার্ক পেতে পারেন। বাট লেভেল 1 যদি কমপ্লিট আপনার না হয়, তাহলে কিন্তু লেভেল 2 এবং লেভেল 3-র মার্ক আপনি পাবেন না। আর লেভেল 1 কমপ্লিট করে লেভেল 2 এবং লেভেল 3 যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে লেভেল 2 এবং লেভেল 3-র যে মার্কটা, সেটা অটোমেটিক্যালি অ্যাড হবে আপনার লেভেল 1-এর সাথে। ভেরিফিকেশন হবে শুধুমাত্র লেভেল 1-এরই, কিন্তু লেভেল 2 এবং লেভেল 3-র মার্কটাও আপনি
অটোমেটিক্যালি পাবেন। এই জন্য এই স্কোরের বেলায় আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এখানে লেখা আছে পার্শিয়ালি ভেরিফাইড স্কোর। এনিওয়ে, আই হোপ সোফার এই বিষয় আশয়গুলো আমরা বিগত সেশনগুলোতেও আলাপ আলোচনা করেছি। তো চলেন এবার আমরা এয়ার এমিশন সেকশনের কোশ্চিন ধরে ধরে কোশ্চিন অনুযায়ী যাই। আবার একটু রিক্যাপ করছি যে টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 18টা, 7টা লেভেল 1-এ, 7টা লেভেল 2-তে এবং 4টা হচ্ছে লেভেল 3-তে। দেখেন, এয়ার মিশনে 1 নাম্বার কোশ্চিনে যাওয়ার আগেই আহ, কিছু টেকনিক্যাল বিষয় আমাদের একটু ছোট করে জানা উচিত। প্রথম যে বিষয়টা আমাদের জানা উচিত, যার নাম হচ্ছে পয়েন্ট সোর্স। এয়ার এমিশনের সোর্সগুলো অনেকভাবে ডিফাইন করা যায়, বাট অ্যাজ পার হিট এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এয়ার এমিশনের সোর্সগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে পয়েন্ট সোর্স। খুব মনে রাখার জন্য খুব সহজ করে যে হয় মনে রাখা যায়, কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যদি কোনো পলুটেন্টস ইমিশন হয় কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে, তখন তাকে আমরা পয়েন্ট সোর্স বলি। আমি সব সময় এই উদাহরণ দিই, মানুষের নাক, কার্বন ডাই অক্সাইড একটা পলুটেন্টস, কার্বন মনোঅক্সাইড একটা পলুটেন্টস, নাইট্রাস অক্সাইড একটা পলুটেন্টস, সালফার ডাই অক্সাইড একটা পলুটেন্টস। সো এই যে পিএম, পার্টিকুলেট ম্যাটার একটা পলুটেন্টস। তো এই জাতীয় যত পলুটেন্টস আছে, যে কোনো পলুটেন্টস কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যদি পরিবেশে ইমিশন ঘটে, তাহলে সেই সোর্সটাকে বলা হচ্ছে পয়েন্ট সোর্স। মানুষের নাক সারার সময় কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই জন্য মানুষের নাককে বলা হয় হচ্ছে একটা পয়েন্ট সোর্স। মানুষের নাক যেরকম ভাবে কাজ করে, জেনারেটরের চিমনি একইভাবেই কাজ করে, বা বয়লারের চিমনি একইভাবেই কাজ করে, একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে ইমিশনটা হচ্ছে। এই জন্য এদেরকে বলা হচ্ছে কি পয়েন্ট সোর্স। তাহলে 1 নাম্বার বিষয় আমাদের যেটা জানা উচিত সেটার নাম হচ্ছে পয়েন্ট সোর্স। 2 নাম্বার বিষয়টা হচ্ছে নন পয়েন্ট সোর্স। নন পয়েন্ট সোর্স ব্যাপারটা কি, যেটা পলিউশন হচ্ছে, ইমিশন হচ্ছে, কিন্তু কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে হচ্ছে না, স্পেসিফিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোথায় থেকে বেসিক্যালি ইমিশনটা হচ্ছে। সে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আপনি আপনার কেমিক্যাল রুমে ঢুকলেন, কেমিক্যাল রুমে ঢোকার পর পরই আপনার কেমন একটা বোধকা একটা গন্ধ নাকে লাগলো। তো গন্ধ আসলে, বাজে গন্ধ আসলে কখন লাগে, যখন কিনা সেখানে কোনো পলুটেন্স থাকে। বাজে একটা জিনিস থেকে তো আর ভালো গন্ধ বের হয় না। যেখানে পলুটেন্স থাকে সেখান থেকে আমরা ব্যাড স্মেল পাই, ব্যাড অডর পাই। তাহলে কেমিক্যাল যে স্টোরটা, পুরো স্টোরটাই একটা সোর্স অফ এয়ার ইমিশন, বাট এটাকে ঠিক বলা যাচ্ছে না কোথায় থেকে, স্পেসিফিক চিমনির মতো বা মানুষের নাকের মতো কোথায় থেকে ইমিশন হচ্ছে। সবসময় আমি যে কথাটা বলে থাকি, আপনারা যখন ইনডোর এয়ার কোয়ালিটি টেস্ট করেন, তখন দেখবেন আপনাদের টেস্ট রিপোর্টের মধ্যে আপনার অফিস রুমে কতখানি পিএম আছে, বা অফিস রুমে কতখানি কার্বন মনোঅক্সাইড আছে, আপনার ওয়েস্ট স্টোরে কতখানি আছে, আপনার ইন্সপেকশন রুমে কতখানি আছে, এগুলো সবগুলোই সে আপনার টেস্ট রিপোর্টে আইডেন্টিফাই করা থাকে বা দেয়া থাকে। তার মানে কি, ওই জায়গাগুলোতেই যে অফিস রুমে বসে আমি বা আপনি অফিস করছি, সেটাও বেসিক্যালি একটা সোর্স এয়ার ইমিশনের। বাট বেসিক্যালি সেটা কোনো স্পেসিফিক পয়েন্ট দিয়ে হচ্ছে না, এই জন্য এদেরকে বলা হচ্ছে নন পয়েন্ট সোর্স। আরো বাস্তবধর্মী কিছু উদাহরণ দেখা যায়। রং করা হয়েছে আপনার ঘরে, আপনি যখনই আপনার রুমের ভিতরে ঢুকলেন, রুমের ভিতরে ঢোকার পরে দেখলেন কেমন একটা উৎকট একটা গন্ধ আপনার নাকে আসতেছে আর কি। হ্যাঁ, তো এই যে আপনার তাহলে এই পুরো রুমটাই হচ্ছে একটা নন পয়েন্ট সোর্স আর কি। হ্যাঁ, এই জন্যই তো অ্যাডে বলে যে সীসামুক্ত রং। কেন সীসামুক্ত রং কেন বলে? কারণ রঙের ভিতরে সীসা থাকে, এবং সীসা হচ্ছে একটা পলুটেন্টস আর কি। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তাহলে পয়েন্ট সোর্স কোন একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে ইমিশন হচ্ছে, এবং নন পয়েন্ট সোর্স যেটা কিনা কোনো স্পেসিফিক পয়েন্ট দিয়ে হচ্ছে না। নর্মালি ফ্যাক্টরিগুলোতে প্রত্যেকটা সেকশনই হচ্ছে এক একটা নন পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্সকে বলা হয় নন ফিউগেটিভ সোর্স। একটু খেয়াল রাখতে হবে, পয়েন্ট সোর্সটার আরেকটা নাম হচ্ছে নন ফিউগেটিভ, আর নন পয়েন্ট সোর্সের নাম হচ্ছে ফিউগেটিভ সোর্স। পয়েন্ট সোর্স অথবা নন ফিউগেটিভ, আর নন পয়েন্ট অথবা ফিউগেটিভ সোর্স। এবং 3 নাম্বার যে সোর্সটা, যাকে বলা হচ্ছে মোবাইল ইমিশন সোর্সেস বা অপশনাল ক্যাটাগরি, আপনার ফ্যাক্টরির ভিতরে ফকলিফট আছে, ফ্যাক্টরির ভিতরে ছোটখাটো কিছু গাড়ি ঘোড়া চলে, এখান থেকে যে ইমিশনটা হয় সেই ইমিশনকে বলা হচ্ছে মোবাইল ইমিশন সোর্সেস। সো এখন পর্যন্ত আমাদের জানা উচিত যে এয়ার ইমিশনের জন্য অ্যাজ পার হিগ 3 জাতীয় সোর্সকে আইডেন্টিফাই করা হয়েছে, বা 3 জাতীয় সোর্স নিয়ে কাজ করতে হয়। একটা হলো পয়েন্ট সোর্স বা নন ফিউগেটিভ সোর্স, একটা হলো নন পয়েন্ট সোর্স বা ফিউগেটিভ সোর্স, এবং আরেকটা হলো মোবাইল ইমিশন সোর্স।
আরেকটা ছোট টেকনিক্যাল টার্মস আমরা একটু এখানে দেখার চেষ্টা করব আমাদের প্রশ্নে যাওয়ার আগে। বেসিক্যালি আরো বেশ বেশ কিছু টেকনিক্যাল জিনিস আমাদের জানতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে, দেখেন আমার আপনার ফ্যাক্টরিতে যে ইকুইপমেন্ট গুলো থাকে বা যে মেশিন গুলো থাকে, এই মেশিন গুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অপারেশনাল মেশিন বা অপারেশনাল ইকুইপমেন্ট, এবং আরেকটা হলো প্রোডাকশন ইকুইপমেন্ট বা প্রোডাকশন মেশিনস। অপারেশনাল ইকুইপমেন্ট গুলা কোনগুলা? যেগুলো ফ্যাক্টরি অপারেট করতে লাগে, ডিরেক্ট প্রোডাকশনে লাগছে না, বাট অপারেট করতে লাগছে। কি সেগুলা? সেগুলো জেনারেটর, সেগুলো বয়লার, সেগুলো কুলিং সিস্টেম, যদি আপনার এইচভিএসি বা সেন্ট্রাল এসি থাকে। তো এই ইকুইপমেন্ট গুলোকে বলা হচ্ছে অপারেশনাল ইকুইপমেন্ট বা অপারেশনাল মেশিনস। আর যেই মেশিন বা যেই ইকুইপমেন্ট গুলো ডিরেক্ট প্রোডাকশনে ব্যবহার হয়, আপনার ডাইং মেশিন, আপনার সুইং মেশিন, আপনার প্রিন্টিং মেশিন, আপনার এই মেশিন গুলোকে বা এই ইকুইপমেন্ট গুলোকে বলা হচ্ছে প্রোডাকশনের মেশিন। সো অপারেশনাল মেশিন থেকে যে ইমিশন হয় সেই ইমিশন গুলোকে বলা হচ্ছে ইমিশন ফ্রম অপারেশন। আর প্রোডাকশন থেকে যে ইমিশন গুলো হয় সেই ইমিশনকে বলা হচ্ছে ইমিশন ফ্রম প্রোডাকশন। একটা ছোট্ট কথা এখানে আমাদের একটু মোটা মোটা দাগে একটু আমাদের মনে রাখা উচিত। মোস্ট অফ দ্য কেসেসে, মোস্ট অফ দ্য অপারেশনাল ইমিশন হচ্ছে পয়েন্ট সোর্স। মোস্ট অফ দ্য অপারেশনাল ইমিশন হচ্ছে পয়েন্ট সোর্স, যেমন জেনারেটর পয়েন্ট সোর্স, বয়লার পয়েন্ট সোর্স। আর মোস্ট অফ দ্য কেসেসে প্রোডাকশন থেকে যে ইমিশনটা হয় সেটা নন পয়েন্ট সোর্স, যেমন আপনার কাটিং সেকশন, আপনার প্রিন্টিং সেকশন, আপনার ওয়াশিং সেকশন। তো এই সেকশনগুলো বেসিক্যালি প্রোডাকশনের জন্য ব্যবহার হচ্ছে, এবং প্রোডাকশন থেকে যে ইমিশনগুলো হয় সেই ইমিশনগুলো হচ্ছে আপনার নন পয়েন্ট সোর্স হয়। তো এখন চলেন ছোট্ট করে একটা একটা পরীক্ষা নিই। আমি শুধু বলে যাচ্ছি, আপনারা কেউ কোনো কথা বলবেন না। কেউ একজন আমাকে বলতে পারেন যে সোর্স গুলো কয় ভাগে বিভক্ত হিগে? কেউ একজন, যে কোনো একজন। তিন ভাই ভাগে। 2 ভাগ। হ্যাঁ, দুই ভাগে বলা হয়, বাট বিষয়টা হচ্ছে যে এটাকে মোর স্পেসিফিকলি এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: পয়েন্ট সোর্স, নন পয়েন্ট সোর্স, এবং হচ্ছে মোবাইল ইমিশন সোর্সেস। মোবাইল। মোবাইল ইমিশন সোর্সেস, ওকে। তাহলে প্রোডাকশন থেকে যে ইমিশন গুলো হয় এগুলো কি পয়েন্ট সোর্স না নন পয়েন্ট সোর্স? নন পয়েন্ট সোর্স। নন পয়েন্ট সোর্স, পারফেক্ট। আর অপারেশন থেকে যেগুলো হয় সেগুলা পয়েন্ট পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। ভাই পয়েন্ট সোর্সের আরেকটা নাম কি? নন ফিউগেটিভ। নন নন ফিউগেটিভ। ফিউগেটিভ, নন পারফেক্ট। ফিউগেটিভ আর বা অপারেশনাল গুলো বলতে পারি আমরা। পারফেক্ট, বলতেই পারি, বলতেই পারি, একই কথা। আর নন পয়েন্ট সোর্সের আরেকটা নাম কি? ফিউগেটিভ সোর্স। ফিউগেটিভ। ফিউগেটিভ সোর্স। সুপার, সুপার, গ্রেট, গ্রেট। তার মানে আপনারা তো সবাই আছেন। ভেরি গুড। ওকে, চলেন তাহলে হচ্ছে এবার আমরা একটু মানে দেখার চেষ্টা করি যে রিপোর্টেবল পলুটেন্টস হিগে ফিএমে কোন জাতীয় মানে পলুটেন্টস গুলোকে নর্মালি রিপোর্ট করা হয় বা রিপোর্টের কথা বলা হয়। দেখেন, অপারেশনের জন্য যদি আমরা যাই তাহলে এটাকে বলা হচ্ছে পার্টিকুলেট ম্যাটার। প্রথম যেই পলুটেন্সটা আছে, মানে পার্টিকুলেট ম্যাটার। এই বদমাইশ এতটাই বদমাইশ, এবং এদের এতটাই মানে কি বলে, বলা হয়ে থাকে না মানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বেশ কিছু রিসার্চ আছে যেখানে বলা হয়ে থাকে যে মানুষ মানে খুব চাঞ্চল্যকর ইনফরমেশন, রিসার্চ বেস ইনফরমেশন, যে যত মানুষ এই হৃদরোগে আক্রান্ত হয়। কেউ একজন কিছু লিখেছেন, হিটিং অ্যান্ড ভেন্টিলেশন, ইজি কম্বাসন সোর্স, কম্বাসন, হিটিং অ্যান্ড ভেন্টিলেশন। একটু পরে আসতেছি। আসিফুজ্জামান দোলন ভাই নামটা ঠিক মতো বলছে, একটু পরে কোশ্চিন সেশন অ্যান্সারে এসে করতেছি ভাই। তো পার্টিকুলেট ম্যাটার বলা হয়ে থাকে যে মোবাইল ইমিশন সোর্স এক্সাম্পল। ভাই কোশ্চিন অ্যান্ড অ্যান্সার সেশন এগুলো নিয়ে আমরা কথা বলবোই, কিন্তু মোবাইল ইমিশন সোর্স হচ্ছে আপনার ফকলিফট। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে ফকলিফট। আপনার ফ্যাক্টরিতে যদি ফকলিফট থাকে সেটাকে বলা হচ্ছে মোবাইল ইমিশন সোর্স। এবং হিগে কোথায় এটা আমাদের রিপোর্ট করার কথা বা কোথায় আমরা রিপোর্ট করব, একটু পরেই যখন আমরা কোশ্চিনে যাব তখন এটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো বেসিক্যালি। ওকে, তো দেখেন বলা হয়ে থাকে যে সারা পৃথিবীতে এই আউটডোর ইমিশনের কারণে, এয়ার ইমিশনের কারণে যত মানুষ মারা যায় তার চেয়ে বেশি মানুষ মারা যায়, আহ তার চেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে
আহ, আপনার ইনডোর এয়ার পলিউশনের জন্য রান্না করতে গিয়ে কিচেনে আমাদের মা বোনেরা যেই পরিমাণ মানে হৃদরোগে আক্রান্ত হয়, তার বেশিরভাগ কারণ হচ্ছে এই কিচেনের আহ, আহ, যেই পলিউটেন্টস বা যে ইমিশন। এখন এই মিশনগুলো কি পরিমাণ বদমাইশ, বা এই পার্টিকুলেট ম্যাটারটা আমাদের খুব বেশি মানে যে টেকনিক্যাল বিষয় আমরা জানবো তা না, বাট একটু উদাহরণ দেওয়ার জন্য আপনার বাড়িতে, গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়িতে যখন গিয়ে ঘুমাচ্ছি দুপুরবেলা, টিনের চালে একটা ছিদ্র, এবং সেই ছিদ্র থেকে দেখতেছি যে আহ, সূর্যের রশ্মি পড়ছে, এবং তার মধ্যে হাজার হাজার কি যেন কিলবিল 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 করতেছে। আলো না থাকলে কিন্তু সেগুলো দেখা যায় না। কিন্তু কথা হচ্ছে যখনই কিনা আলো পড়লো, তখন দেখা গেল এরকম হাজার হাজার বস্তু, হাজার হাজার কি জানি ওই ওই রশ্মির ভিতরে, আলোর রশ্মির ভিতরে যেমন কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে, খালি চোখে কিন্তু দেখতে পাইনি। এগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। তো 1 মিলিমিটার আসলে কতটুকু হয়? 1 মিলিমিটার আসলে কতটুকু? এটা ডটের মতো 1 মিলিমিটার হয়। তো এই 1 মিলিমিটারকে যদি আপনি একের পরে 12টা শূন্য মানে 10⁻12 দিয়ে যদি ভাগ করেন 1 মিলিমিটারকে, তাহলে যে এককটা পাওয়া যায় তাহলে তাকে বলা হয় মাইক্রোমিটার। আমাদের আপনার রিপোর্টে যে লেখা থাকে PM2.5, PM10, PM1, এগুলো লেখা থাকে আমাদের রিপোর্টে। এই পিএম মানেটা কি আসলে? পিএম মানে পার্টিকুলেট ম্যাটার 2.5। 2.5 মানে 2.5 মানে হচ্ছে এই পার্টিকুলেট ম্যাটারটা, মানে যেই ধূলিকণা বা যেই কণার কথা বলা হচ্ছে, এই কণার যদি আমি রেডিয়াস চিন্তা করি, সেই রেডিয়াসটা আসলে 2.5-এর কম। জাস্ট অ্যালাউ মি 1 মিনিট প্লিজ, জাস্ট ইন্টারনেটের একটু ইস্যু। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু ইন্টারনেটটা চেঞ্জ করে নিতে হলো আর কি। তো যেই যেই ধূলিকণাটার রেডিয়াস বা ডায়ামিটার বা বা আমরা যদি ব্যাস বা ব্যাসার্ধ বলি, এই যে 0.2 মানে 2.5 মাইক্রোমিটার পর্যন্ত যেই ধূলিকণার ব্যাস, তাদেরকে বলা হচ্ছে PM2.5। যাদের 2.5-এর চেয়ে বেশি কিন্তু 10-এর চেয়ে কম, তাদেরকে বলা হচ্ছে PM10। মানে কত ছোট আসলে, কল্পনা করতে পারতেছেন? মানে বড় বড় জিনিস তো দেখাই যায়, ছোট জিনিসের ভূমিকা আসলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি। ভাইরাস, ব্যাকটেরিয়া খালি চোখে দেখাই যায় না, কিন্তু জ্বর ঘটায়, টাইফয়েড ঘটায়, ম্যালেরিয়া ঘটায়, কত কিছু ঘটায়। তো যখন কিনা কাটিং করা হচ্ছে কোনো ফেব্রিক্স, ওইটাকে যদি কয়েক হাজার গুণ মাইক্রোস্কোপিক স্কোপে সেটাকে বড় করে যদি দেখা যেত, তাহলে আমরা দেখতে পেতাম যে ওইখান থেকে আসলে কি পরিমাণ ডাস্ট ইমিট হচ্ছে, এবং যেই ওই ডাস্ট গুলোকে ওই মাইক্রোমিটারে পরিমাপ করে তাদেরকে PM2.5 বা PM10 বলা হচ্ছে। এই কথাটা বলতে চাইলাম। সাদিকুল ইসলাম শান্ত ভাই, আপনি বলছিলেন PM10, PM2.5 কি বুঝায়, বলবেন কিনা? আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। ওকে, এরপরে যদি আসি যে এই যে নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই ব্যাপারগুলো অপারেশন থেকে ইমিশন ঘটে। এবং প্রোডাকশন থেকে ইমিশন কি কি ঘটে? প্রোডাকশন থেকে এই যে কার্বন মনোঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ওজোন, অ্যামোনিয়া, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, কার্বন ডাইসালফাইড, হাইড্রোজেন সালফাইড, এই ইমিশন গুলা ঘটে আহ, উম, মানে প্রোডাকশন থেকে। তার মানে পয়েন্ট সোর্সের বেলায় এই ইমিশন গুলা কাউন্টেড, এবং নন পয়েন্ট সোর্সের বেলায় এই ইমিশন, এই ইমিটেন্স, এই পলুটেন্টস গুলা হচ্ছে কাউন্টেড। এবং ঠিক এই কারণেই আপনি যদি আমাদের ডিও দেখেন, দেখবেন আপনি এই কয়টার মধ্যেই মোটামুটি ভাবে আপনি পাচ্ছেন যেই প্যারামিটার গুলো আমাদেরকে রেগুলার টেস্ট করতে হয়, বা যেই প্যারামিটার গুলোর জন্য রেগুলেশন সেট করা। তো এই গেল বিষয়। তাহলে এখন আমরা জানি যে ইমিশন প্রোডাকশনের সোর্স কি হতে পারে, ইমিশন সোর্স কি হতে পারে। এখন আসেন প্রশ্নতে যাওয়ার আগেই, প্রশ্ন বোঝার জন্য বেশ কিছু প্রশ্ন আছে লেভেল 2-তে এবং লেভেল 3-তে। প্রশ্ন করা হয় ফ্যাক্টরিকে হিগে যে তুমি কি বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি কি ইউজ করেছো, বা তোমার কি বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি এয়ার ইমিশনের ক্ষেত্রে, যা বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি, সেই বেস্ট অ্যাভেলেবল টেকনোলজির জন্য তোমার কোনো বিজনেস পলিসি আছে কিনা। দেখেন, আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলতে চাই হিগের এই প্রশ্নটা এই নিয়ে কথা বলতে গিয়ে। হিগে যেখানে কিনা প্ল্যান করার কথা বলা আছে, যে তোমার কোনো প্ল্যানিং আছে কিনা, বা তোমার কোনো লং টার্ম ইচ্ছা আছে কিনা যে তুমি এই এই জাতীয় কাজগুলা করবা, এই সবগুলা প্রশ্নেই আপনি পার্শিয়াল ইয়েসের একটা জায়গা পাবেন। আমি আরেকবার একটু বলছি, যেখানেই প্রশ্ন আছে এমন যে তোমার কি প্ল্যান আছে,
তোমার কি মানে এরকম কোনো প্ল্যান আছে কিনা যে ভবিষ্যতে তুমি এরকম কোনো কাজ করবা? সে ফর এক্সাম্পল যদি ব্যাটের কথাই বলি, যে তোমার বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি এয়ার ইমিশনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য তোমার কি কোনো প্ল্যান আছে কিনা? তো যেখানেই হিগে প্ল্যানের কথা বলা হয়েছে, সেখানেই কোশ্চিনের অ্যান্সারে আপনি ইয়েস পাবেন, নো পাবেন এবং পার্শিয়াল ইয়েস পাবেন। মাই সাজেশন টু ইউ, ব্রেনস্টর্মিংটা করেন, প্ল্যানটা করেন, মেক ইট পার্শিয়াল ইয়েস। মানে এটা শুধু এয়ার ইমিশনের জন্য না, অন্যান্য সেকশনের জন্য। দেখেন, যখন কিনা বলা হয় এনার্জি সেকশন বা ওয়াটার সেকশনে যে তোমার কি লং টার্ম প্ল্যান আছে, অ্যাকশন প্ল্যান আছে, আপনি হয়তো সেটাকে ইয়েস দেন বা পার্শিয়াল ইয়েস দেন। তো লং টার্ম অ্যাকশন প্ল্যানের কথা যেখানে বলা আছে, সেখানে গাইডলাইন খুবই স্পষ্ট যে আপনার হয়তো 5টা প্ল্যান আছে, 5টা অ্যাকশন প্ল্যান আছে, 5টা অ্যাকশন প্ল্যানের ভিতরে আপনি একটা শুরু করছেন, তাহলেও আপনি বলতে পারবেন এটা পার্শিয়াল ইয়েস। আর 5টা অ্যাকশন প্ল্যানের ভিতরে 4টা আপনি শুরু করছেন, তাহলেও বলতে পারবেন পার্শিয়াল ইয়েস। আর 5টা প্ল্যানের ভিতরে যদি 5টাই আপনি এক্সিকিউট করেন, তখন আপনি বলতে পারবেন এটাকে ফুল ইয়েস। এটা গাইডলাইন, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার গাইডলাইন। আপনি যদি গাইডলাইন দেখেন, তো চলেন আমরা এখন বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি বলতে আমরা এখন মানে হিক কি বুঝাচ্ছে দেখেন। Based in relation to technology means the most effective method in achieving a high level of protection of the environment. সহজ করে যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখেন ওয়াটার দিয়ে বুঝি, তারপরে এয়ার ইমিশনে আসি। দেখেন, আমাদের যাদের ওয়াশিং আছে বা ডাইং আছে, তারা আমরা লো লিকার রেশিও শব্দটার সাথে পরিচিত। যে লো লিকার রেশিওর মেশিন, লো লিকার রেশিওর মেশিনটাকে লিকার রেশিও বলে একটা ব্যাপার হয়, যে 1 কেজি ফেব্রিক্স ডাইং করতে বা 1 কেজি ফেব্রিক্স ওয়াশ করতে যেই পরিমাণ পানি লাগে তাকে বলা হয় লিকার রেশিও, ওই স্পেসিফিক মেশিনের লিকার রেশিও। তাহলে ধরেন কোনো একটা মেশিনের লিকার রেশিও 1.8, তাহলে এটা ট্রেডিশনাল ওয়ে। আর একদম লেটেস্ট টেকনোলজি যেটা বলছে, সে ফর এক্সাম্পল যেটা লিকার রেশিও 1:2, তার মানে কি 1 কেজি ফেব্রিক্স ডাই করতে আপনার 2 লিটার পানি লাগবে। তাহলে আপনার যদি প্ল্যান থাকে যে হ্যাঁ আমি এরকম একটা মেশিন কিনবো আগামী বছর, তাহলে আপনি এটা পার্সিয়াল ইউজ করতে পারতেছেন না। ইউ হ্যাভ দ্য প্ল্যান, যে আপনার প্ল্যান আছে। তো এয়ার ইমিশনের ক্ষেত্রেও এই জাতীয় অনেক টেকনোলজি এখন আছে যেগুলো মোস্ট ইফেক্টিভ কেমন? সে ফর এক্সাম্পল আপনি একটা জেনারেটর কিনছেন, যে জেনারেটরের এফিসিয়েন্সি 20% বা 22%। আপনি দেখলেন বাজারে এখন সবচেয়ে অ্যাভেলেবল যেটা মোস্ট ইফেক্টিভ যেই জেনারেটর এফিসিয়েন্সি 28%। তাহলে আপনার যদি প্ল্যান হয় যে আমি ওই জেনারেটরটা কিনবো, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিটা নিয়ে আমি ভাবছি, বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিটাকে আমি এখন প্রসেস করতে পারি। বা আমি রিসেন্টলি আমি দেখছি 2-1টা জেনারেটর আমি আমাদের দেশে বাংলাদেশেও দেখেছি, যে কি হয়েছে, যে আমাদের তো এয়ার ইমিশন বছর বছর করতে হয়। তো কিছু জেনারেটর কিছু বয়লার আমি দেখছি, যে বয়লারে ওই কতখানি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত কতখানি কার্বন মনোঅক্সাইড ইমিশন করছে, সেটা একটা ডিজিটাল মিটার ওইখানে আছে। আমরা জেনারেটরের মিটার জানি যে কত কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি প্রডিউস করছে, সেটা মিটারে থাকে। কিন্তু বয়লারেও এরকম, যে একটা বয়লারও আমি দেখেছি আমাদের দেশেই, যে যেখানে কিনা কি হচ্ছে, এখানে এটা লেখা আছে যে আহ, এত কেজি বা এত টন কার্বন মনোঅক্সাইড এখন পর্যন্ত সেটা ইমিশন করছে। তার মানে কি অলওয়েজ আপনার এয়ার ইমিশন ইনভেন্টরি আপ টু ডেট। তাহলে এই যে বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিটা হচ্ছে যে যেই টেকনোলজিটা এখন পর্যন্ত লেটেস্ট, যেটা কিনা মেনটেন করা ইকুইপমেন্ট করা সহজ, আপনার জন্য এফোর্ডেবল, এই টেকনোলজিটাকে বলা হচ্ছে বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি। তো চলেন এখন আমরা যদি যাই, প্রশ্নে যাওয়ার আগে এই 3টা ছোট করে আমাদের একটু জানা দরকার ছিল পরের প্রশ্নগুলো বোঝার জন্য। চলেন এখন আমরা হচ্ছে প্রশ্নে যাই। এখন আপনি এয়ার ইমিশনের সেলফ অ্যাসেসমেন্ট করছেন। এয়ার ইমিশনের সেলফ অ্যাসেসমেন্ট করার জন্য 1 নাম্বার কোশ্চিনে যাওয়ার আগেই আপনার আরো 3টা প্রশ্নের উত্তর দিতে হয়, যেই 3টা প্রশ্নকে বলা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি টেস্ট বা অ্যাপ্লিকেবল সেকশন। যেহেতু আমরা শুরুতেই বলেছি 7টা সেকশনের ভিতরে 4টা সেকশনে অ্যাপ্লিকেবিলিটি আছে, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এয়ার ইমিশন এবং কেমিক্যাল, এই 4টা সেকশনে বেসিক্যালি অ্যাপ্লিকেবিলিটি হয় বা অ্যাপ্লিকেবিলিটি আছে। তাহলে প্রথম যে অ্যাপ্লিকেবিলিটি প্রশ্নটার উত্তর আপনাকে বা আমাকে দিতে হয় সেলফ অ্যাসেসমেন্টের সময়, ডাজ ইউর ফ্যাসিলিটি কন্টেইন এনি অফ দ্য ফলোইং অপারেশন? আপনার বয়লার আছে কিনা, আপনার জেনারেটর আছে কিনা, আপনার গ্যাসোলিন পাওয়ার পাম্প আছে কিনা, আপনার ইন্ডাস্ট্রিয়াল ওভেন আছে কিনা,
তো এখন এই ওভেনে আমি মাঝে মাঝে দেখি আমরা একটু ভুল করি। ওভেন মানে হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন যে হিটিং, ড্রাইং এবং কিউরিং, আপনার ফ্যাক্টরিতে ড্রায়ার আছে, আপনি এটা ইন্ডাস্ট্রিয়াল ওভেনে ইয়েস দিবেন কিন্তু, কারণ এটা হচ্ছে হিটিং এর কাজে ব্যবহার, ড্রাইং এর কাজে ব্যবহার হচ্ছে আর কি। হ্যাঁ, তারপর দেখেন হিটিং অ্যান্ড ভেন্টিলেশন, কম্বাসন হিটিং, ফার্নেসের কথা বলতেছিলেন আমাদের দোলন ভাই কিছুক্ষণ আগে, ফার্নেসের কথা বলতেছিলেন। যদি আপনার ফার্নেস থাকে, নর্মালি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে ফার্নেস ইউজ করা হয় না আর কি। হ্যাঁ, ফার্নেস ইউজ করা হয় স্টিল ইন্ডাস্ট্রিগুলোতে, বাট সাম আদার ইন্ডাস্ট্রিতে, বাট বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নর্মালি ফার্নেস ইউজ করা হয় না। রেফ্রিজারেশন কন্টেইন ডিভাইস, যেগুলো রেফ্রিজারেন্ট করে এয়ার কন্ডিশনিং জন্য, এবং আদার সোর্স যদি আপনি জানেন তাহলে সেখানে আপনার এগুলোকে কি করতে হয়, এগুলোকে আপনার সিলেক্ট করতে হয়। এটা গেল হচ্ছে আপনার অ্যাপ্লিকেবিলিটি কোশ্চিন 1। অ্যাপ্লিকেবিলিটি কোশ্চিন 2-তে এসে বলা হচ্ছে, তাহলে আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন এটা কিন্তু অপারেশনাল ইকুইপমেন্টের কথা বলা হয়েছে। কেন বলা হলো অপারেশনাল ইকুইপমেন্টের কথা? এখান থেকে একটাও যদি আপনার থাকে, তার মানে কি আপনার পয়েন্ট সোর্স আছে। এই জন্য অ্যাপ্লিকেবিলিটি কোশ্চেনগুলো সেট করা। দেখেন যদি আপনি একটু খেয়াল করেন যে আপনার কি আছে কিনা, ডাজ ইউর ফ্যাসিলিটি কন্টেইন ফলোইং অপারেশনাল ইকুইপমেন্ট, আর আমরা শুরুতেই একটু ক্লিয়ার করার চেষ্টা করছি যে অপারেশনাল ইকুইপমেন্ট মানেই কিন্তু বেসিক্যালি হচ্ছে পয়েন্ট সোর্স। তো আপনার পয়েন্ট সোর্স আছে কিনা। এরপরে যদি আপনি দেখেন যে ডাজ ইউর ফ্যাসিলিটি কন্ডাক্ট এনি অফ দ্য ফলোইং প্রসেসের কথা বলা হচ্ছে যখনই, তার মানে কি এটা প্রোডাকশনের কথা বলা হচ্ছে, মানে কি নন পয়েন্ট সোর্সের কথা বলা হচ্ছে। এরপরে যদি আসেন যে আপনার স্পট ক্লিন, এগুলো সবগুলো হচ্ছে নন পয়েন্ট সোর্সের অংশ। ম্যানমেড সেলুলোজ ফাইবার, এটা নিয়েও আমি আমি যেটা দেখি যে মাঝে মাঝে আমাদের ভিতরে একটু কনফিউশন ক্রিয়েট হয়। ম্যানমেড সেলুলোজ ফাইবার, MMCF, ব্যাপারটা আসলে কি একটু খেয়াল করেন। ম্যানমেড সেলুলোজ ফাইবার কি, বেসিক্যালি যেগুলো উড পাল্প থেকে তৈরি হয়। আমরা যারা প্রোডাকশনের সাথে ন্যূনতম একটু আমাদের যোগ সাগজ আছে, আমরা লাইসোল বলে এক জাতীয় ফেব্রিক্সের কথা জানি, আমরা ভিসকোস বলে এক জাতীয় ফেব্রিক্সের কথা জানি, কটন পলিস্টার ফেব্রিক্স আমাদের সব সময় আমাদের জানা, বাট কটন বা এই নাইলন এই জাতীয় ফেব্রিক্সের বাইরে গিয়েও, পলিস্টার ফেব্রিক্সের বাইরে গিয়েও আরো কিছু জাতীয় ফেব্রিক্স হয়, যেমন বললাম ভিসকোস বা লায়াসোল। এই জাতীয় ফেব্রিক্স যদি কিনা আপনি ম্যানুফ্যাকচার করেন, ফেব্রিক্স যদি ম্যানুফ্যাকচার করেন, তবেই শুধুমাত্র আপনি এটাকে ইয়েস দিবেন, নচেত এটাকে না দিবেন, নো দিবেন। দেখেন গাইডলাইন কিন্তু ভেরি ক্লিয়ার, ইউ শুড বি সিলেক্টেড অনলি ইফ ইউর ফ্যাসিলিটি ম্যানুফ্যাকচার এমসিসিএফ যদি আপনি কি করেন, ম্যানুফ্যাকচার করেন। মানে মানে কি, মানে আপনি যদি লাইসল ফেব্রিক্স বানান, আপনি যদি হচ্ছে ভিসকস ফেব্রিক্স বানান, কিন্তু দেখা গেল কি আপনি লাইসল ফেব্রিক্স কিনে আনেন বা ভিসকস ফেব্রিক্স কিনে আনেন, কিনে এনে আপনি এটা কাটিং সুইং ফিনিশিং করেন, ইন দ্যাট কেসেস বলা হচ্ছে যে ইউ শুড সিলেক্ট নো, যে ফ্যাসিলিটিস দ্যাট ইউজ এমসিসিএফ, আপনি যদি এই ম্যানমেড সেলুলোজ ফাইবার ব্যবহার করেন টু মেক ফাইনাল প্রোডাক্ট, শুড সিলেক্ট নো। আপনি যদি এটা ম্যানুফ্যাকচারার না হন, যদি আপনি শুধু ইউজ করেন, তাহলে এটাকে আপনি নো দিবেন, আর যদি আপনি ডিরেক্ট ম্যানুফ্যাকচার হন তখন সেটাকে আপনি শুধুমাত্র ইয়েস দিবেন আর কি। হ্যাঁ, চলেন এইবার আমরা ডিরেক্ট প্রশ্নের দিকে যাই আর কি। হ্যাঁ, কোশ্চিন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চিনে বলা হয়েছে যে আপনার ফ্যাক্টরিতে কি আপনি ইনভেন্টরি করেন কিনা, কিসের জন্য, এয়ার এমিশন সোর্সের জন্য। কোন এয়ার এমিশন সোর্সের জন্য ভাই? পয়েন্ট সোর্সের জন্য, পয়েন্ট সোর্সের জন্য। সো পয়েন্ট সোর্স মানে কি, পয়েন্ট সোর্স মানেই অপারেশনাল ইকুইপমেন্টের জন্য কি করেন কিনা, আপনি একটা এয়ার এমিশন ইনভেন্টরি করেন কিনা। তো এয়ার এমিশন ইনভেন্টরি কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা বহুবারই বিগত সময়গুলোতে কথা বলার চেষ্টা করেছি। আজকে আমরা সেই এয়ার এমিশন ইনভেন্টরি কিভাবে বানাইতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো না, কারণ মোস্ট অফ আস আমরা যেটা করি সেটা হচ্ছে থার্ড পার্টির কাছ থেকে এয়ার এমিশন ইনভেন্টরিটা আমরা করে নিই। এই ক্ষেত্রে একটা সাজেশন বা একটা রিকমেন্ডেশন টু ইউ, যে আপনি যখন এই এয়ার এমিশন ইনভেন্টরিটা করছেন, যেহেতু আপনার এয়ার এমিশন ইনভেন্টরিটা দিতে হয় বা কাজই করে পুরো ক্যালেন্ডার ইয়ার নিয়ে, মানে এটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কাজ করে, তো আপনার এই এয়ার এমিশন ইনভেন্টরিটাও আপনি প্লিজ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই করবেন। মাঝে মাঝে আমরা দেখি কি যে এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত ডাটা নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, সেটা না করে ট্রাই টু অ্যাকুমুলেট ইট, যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আর কি এই ডাটাটা নিয়ে, সেই ডাটাটার উপরে হচ্ছে এয়ার এমিশন ইনভেন্টরিটা করার জন্য আর কি। হ্যাঁ, এবং এয়ার এমিশন ইনভেন্টরির মধ্যে কি থাকবে, ইউনিক সোর্স আইডেন্টিফায়ার থাকবে, মিশন পয়েন্টের নাম থাকবে এবং নাম্বার থাকবে। তারপর এখানে থাকবে হচ্ছে আপনার প্রসেস অর ইকুইপমেন্ট যেটা লিঙ্কড, লিস্ট অফ পলিউটেন্টস ইমিট, তারপর লিগ্যাল অফ কন্ট্রোল ডিভাইস যদি থাকে কি, এই 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 ইনফরমেশন গুলো থাকবে। এবং আমরা অনেকেই জানি যে হিগের ডিরেক্ট হচ্ছে আপনার এই
একটা ফরম্যাটই দেওয়া আছে, একটু পরে আমি দেখাচ্ছি আর কি। তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনি এয়ার এমিশন ইনভেন্টরি করেন কিনা, কিসের জন্য? পয়েন্ট সোর্সের জন্য এয়ার এমিশন ইনভেন্টরিটা করেন কিনা। তো এটার জন্য আপনার লাগবেটা কি, রিকোয়ার্ড ডকুমেন্টটা কি? এটার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট হচ্ছে আপনার আপ টু ডেট ইনভেন্টরি ফর অল পয়েন্ট এয়ার এমিশন সোর্স। দ্যাটস অল, দ্যাটস অল। এবং এটার জন্য কিছু সাব কোশ্চিন আপনি পাবেন, সেই সাব কোশ্চিনগুলো ইয়েস করবেন যদি আপনার ইনভেন্টরি থাকে। কোশ্চিন নাম্বার 2 সেম, বাট এখানে বলা হয়েছে, দেখেন আমি তখন কিন্তু বলতেছিলাম যে মোবাইল ইমিশন সোর্সটা আমাদের কেন কাজে লাগবে বা কই থেকে আমাদের এয়ার এমিশনটা লাগবে। আপনি যদি 2 নম্বর কোশ্চিন দেখেন, 2 নম্বর কোশ্চিনে বলা হয়েছে যে হ্যাজ ইউর আপনার ফ্যাসিলিটিটা এয়ার এমিশন ইনভেন্টরি ক্রিয়েট করে কিনা বা ক্রিয়েট করছে কিনা, কিসের জন্য? অল মোবাইল অ্যান্ড ফিউগেটিভ ইমিশন সোর্সের জন্য। ফিউগেটিভ ইমিশন সোর্স মানে হচ্ছে নন পয়েন্ট সোর্স এবং মোবাইল ইমিশন সোর্সের জন্য। এইখানেই বেসিক্যালি মোবাইল ইমিশন সোর্সটা লাগে। এবং কি কি ইকুইপমেন্ট লাগবে? একই জাতীয় হচ্ছে আপনার এলিমেন্টই থাকতে হবে এই এয়ার এমিশন ইনভেন্টরির মধ্যে। এবং এটার জন্য কি লাগবে? এটার জন্য লাগবে হচ্ছে আপনার আপ টু ডেট ইনভেন্টরি মোবাইল অ্যান্ড ফিউগেটিভ ইমিশন সোর্সের জন্য। এবং ইনভেন্টরি কেমন হয় দেখতে? এইরকম হয় ইনভেন্টরিটা দেখতে। এটা তো অলরেডি আমরা জানি যে এয়ার এমিশনের ইনভেন্টরি দেখতে এমন হয়। এবং এই সোর্সটা কোথায়, যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি একটু যদি দেখেন বিষয়টা, যে আহ, এইটা এটা কোথায় কোথায় পাওয়া যায়, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। দেখেন এয়ার এমিশনের ইনভেন্টরিটা আপনি পাবেন হচ্ছে, লেট মি জাস্ট হ্যাভ এ লুক অন দ্যাট। এই যে আমাদের হাউ টু হিক গাইডলাইন, এবং হাউ টু হিক গাইডলাইনে যদি আপনি যান, হাউ টু হিক গাইডলাইনে গিয়ে আপনি যদি হচ্ছে এই যে এয়ার মিশনের লেভেল 1-এ যান, এই যে 1 নম্বর কোশ্চিন, এবং এখানে এক্স্যাক্টলি আপনার এই ইনভেন্টরিটা দেওয়াই আছে যে অ্যান এক্সাম্পল ইনভেন্টরি ক্যান বি ডাউনলোডেড হেয়ার। তো এখানে ক্লিক করলেই আপনার ইনভেন্টরির ফরম্যাটটা ডাউনলোড হয়ে যাবে। তো যেভাবেই আপনি এয়ার মিশন ইনভেন্টরি নিজে করেন অথবা কাউকে দিয়ে করায় নেন, আপনি একটু এই ফরম্যাটটাকে মেনটেন করার চেষ্টা করবেন। তাতে করে যা হবে, এই যে এখানে যে বলা হয়েছিল যে হচ্ছে কি কি থাকতে হবে আপনার এয়ার এমিশন ইনভেন্টরির মধ্যে, এই জিনিসগুলো যে থাকতে হয় বা থাকতে হবে, আহ, এই জিনিসগুলো যে থাকতে হয় বা থাকতে হবে, তো এই জিনিসগুলো বাই ডিফল্ট আপনার এই ফরম্যাটের মধ্যে দেওয়াই আছে বেসিক্যালি। হ্যাঁ, কেউ কি একটু বলবেন সোফার বিষয়টা কি বোঝা যাচ্ছে কিনা, বা বিষয় আশয়গুলো বেশি বোরিং হয়ে যাচ্ছে কিনা? জি স্যার, ভাই বুঝতে পারছি, কন্টিনিউ করেন, কিন্তু সমস্যা এক নেই। ঠিক একটা আছে, কোশ্চেন সুন্দর ছিল। সুন্দর জি হচ্ছে। বলেন না। তাই কন্টিনিউ ওই করেন। আমাদের আমরা যে ইনভেন্টরিটা করি, হ্যাঁ, আপনার যে ওই হিগের ভিতরে কোশ্চেনের ভিতরে যে লিস্টটা থাকে, পিএম, এসপিএম, সিও, হ্যাঁ, জি আর হচ্ছে আমাদের রিপোর্টে যে লিস্টটা থাকে, জি সেখানে দেখা যায় হচ্ছে 2 থেকে 3টা প্যারামিটার মিসিং থাকে, বাকিগুলো মিলে না। জি জি, ভেরি গুড কোশ্চেন। হিগের ফরম্যাটে যা দেওয়া আছে সেগুলাই যে থাকতে হবে বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আপনার লোকাল রেগুলেশন কোন কোন পলুটেন্টসের কথা বলছে, সেই পলুটেন্টসের জন্য ইনভেন্টরি করলেই হবে। দ্যাটস অল। যেমন আপনি যদি এখানে দেখেন যে হচ্ছে হিগের এই, আপনি তো বলছেন যে এইখানে এই যে টিএইচসি, নক্স, জি জি। সক্স, সিও, আপনাকে যে এক্স্যাক্টলি এটাই মেইনটেইন করতে হবে নট নেসেসারিলি। আপনি যেগুলো আইডেন্টিফাই করছেন অ্যাজ পার ইউর টেস্ট রিপোর্ট, অ্যাজ পার ইউর লিগ্যাল রিকোয়ারমেন্ট, সেই প্যারামিটারগুলোর জন্য করেন, দ্যাটস ওকে। ক্লিয়ার ভাই? ওকে ওকে, ঠিক আছে। ওকে 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 ওকে। চলেন তাহলে আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। আপনারা আছেন আমার সাথে আমি বুঝতে পারছি, কারণ চ্যাট বক্সে আপনারা লিখছেন যে ওকে ঠিক আছে, তার মানে আপনারা আছেন। ওকে, চলেন তাহলে হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন কোশ্চিন নাম্বার 3। এই কোশ্চিন নাম্বার 3-তে যাওয়ার আগে আমি আপনাকে দুইটা কথা বলতে চাই। সেই কথা হচ্ছে, দেখেন গত হিগেফিএম 4-এর আগে হিগ কোনো লোকাল রেগুলেশনকে পাত্তা দিত না। লোকাল রেগুলেশনকে পাত্তা দিত না মানে কেমন বিষয়টা যদি আপনাদের একটু মনে থাকে, যারা আপনারা বা আমরা বেশ আগে থেকে হিগ নিয়ে কাজ করি,
ওয়েস্ট ওয়াটার টেস্টের ক্ষেত্রেও বলতো যে তুমি কি ওয়েস্ট ওয়াটার টেস্ট করছো, হ্যাঁ করছি, ডিওই অনুযায়ী করছি। ও বলতো যে না তোমার ডিওই চলবে না, লোকাল রেগুলেশন আমি চাইতেছি না, আমি চাইতেছি ইন্টারন্যাশনাল রেগুলেশন, যে ডিসি অনুযায়ী করছো কিনা কিংবা আদার কোনো ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী তুমি এই টেস্ট করছো কিনা। যখন হিগেফিয়াম 4 করা হলো, হিগেফিয়াম 4 এসে যেটা হলো, এই লিগ্যাল কমপ্লায়েন্স গুলোকে বা এই লিগ্যাল রেগুলেশনকে আলাদা করে কোশ্চিনেই দেয়া হলো। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, সব সময় এটা আমি বলে থাকি, হিগের যে 7টা সেকশন, ইএমএস, এনার্জি, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এয়ার ইমিশন, ওয়েস্ট এবং কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম, এই 7টা সেকশনকে বেসিক্যালি 3 জাতীয় সেকশনে ভাগ করা হয়। কি জাতীয় সেকশনে? একটা হচ্ছে ম্যানেজমেন্ট সিস্টেম সেকশন। এই ম্যানেজমেন্ট সিস্টেম সেকশনটা কি? যখন আমরা বলতেছি ইএমএস, ইনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম সেকশন, তো এই 2 জাতীয় সেকশনকে বলা হয় ম্যানেজমেন্ট সিস্টেম সেকশন। 2টা সেকশন আছে যেখানে আমাদের টেস্টিং নিয়ে ভাবতে হয়, পলুটেন্টস লিমিট নিয়ে ভাবতে হয়। তারা কারা? তারা হচ্ছে এয়ার ইমিশন এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আপনার এয়ার ইমিশনও টেস্ট করতে হয় রেগুলার বেসিসে, আপনার হচ্ছে এই ওয়েস্ট ওয়াটারও টেস্ট করতে হয় রেগুলার বেসিসে, বছরে 6 মাসে। এই জন্য এই 2টা সেকশনকে বলা হয় হচ্ছে আপনার পলুটেন্ট লিমিট সেকশন। তো ম্যানেজমেন্ট সিস্টেম সেকশন হচ্ছে 2টা, ইএমএস এবং সিএমএস। পলুটেন্ট লিমিট সেকশন হচ্ছে 2টা, একটা হচ্ছে এয়ার ইমিশন এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার। বাদ বাকি যে 3টা সেকশন যেটা থাকে, যে এনার্জি, ওয়াটার এবং ওয়েস্ট, এই 3টা সেকশনকে বলা হয় কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট সেকশন। সহজ উদাহরণ হিসেবে বলা যায় যে একটা লাইট আপনি এখনই লাগাই দিছেন, এলইডি যখনই লাগাই দিছেন তখন থেকেই ইট হ্যাজ স্টার্টেড টু সেভ ইউর এনার্জি। বা একটা ওয়াটারের লিক আছে, যতক্ষণ লিক আছে ততক্ষণ পর্যন্ত পানি আপনার ওয়েস্ট হতেই আছে। এই জন্য এই 3টা সেকশনকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট সেকশন। তো দেখেন এই 3 নম্বর কোশ্চিনটা একই কোশ্চেন পাবেন আপনি, শুধু এই এয়ার এমিশনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ওয়েস্ট ওয়াটার দিয়ে। কোশ্চেনটা কি? Is your facility in compliance with all legal requirement relating to air emission, including the permitting, reporting and testing requirement? তাহলে আপনার জেনারেটর আছে, আপনার বয়লার আছে, আপনার জেনারেটরের ক্যাপাসিটি হচ্ছে আপনার ইসিসির জন্য মিট করে, তাহলে আপনার ইসিসি সার্টিফিকেটটা লাগবে। ইসিসি ফর সিপিপি, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের জন্য ইসিসিটা আছে কিনা। আপনার টেস্টিং রিকোয়ারমেন্ট যদি হয় কোয়ার্টারলি, কোয়ার্টারলি আপনি টেস্ট করেন কিনা। এখন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই আমার ফ্যাক্টরিতে তো আমি টাকা পয়সা জমা দিছি ভাই, টেস্টিং এর জন্য আসেনি, স্যাম্পল নেয়নি, না আসুক ভাই, আপনি আপনার কাজটা ঠিক মতো করেন। আপনার অ্যাপ্লাই করার দরকার আপনি অ্যাপ্লাই করেন, টাকা জমা দেওয়ার দরকার টাকা জমা দেন, ওরা যখন আসে আসুক, না আসে না আসুক, রিপোর্ট থাকে থাকুক, বাট আপনি আপনার জায়গা থেকে ফ্রেশ থাকেন আর কি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে পারমিটিং এর কথা, যে পারমিটটা ঠিকঠাক মতো আছে কিনা। তারপর বলা হচ্ছে রিপোর্টিং এর কথা, যে রিপোর্টিংটা ঠিকঠাক মতো হয় কিনা এবং টেস্টিংটা ঠিকঠাক মতো হয় কিনা। সো আই হোপ যে এটা আমাদের সবারই মোটামুটি ঠিক আছে, এবং এই প্রশ্নটা ভাই ঠিক থাকতেই হবে। এই প্রশ্নটা যদি ঠিক না থাকে তার মানে সাইট ইনফো সেকশনে গিয়ে এয়ার এমিশনের পারমিটটা ঠিক থাকবে না আর কি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আই হোপ আমরা সবাই ইয়েস করতে পারবো, সেই সক্ষমতা আমাদের আছে। তো এটার জন্য কি কি লাগে দেখেন, রিকোয়ার্ড ডকুমেন্ট কি? পারমিট, লাইসেন্স অর আদার অ্যাপ্রুভাল ডকুমেন্ট, টেস্টিং রিপোর্ট এবং হচ্ছে লিগালি রিকোয়ার্ড পারমিশন অ্যান্ড অর পলিউটেন্ট রিপোর্টিং ডকুমেন্টস। এই জিনিসগুলো আমাদের 3 নম্বর কোশ্চেনের জন্য লাগে। 4 নম্বর কোশ্চেনের জন্য আসেন, যে ডু ইউ নো হোয়াট রেফ্রিজারেন্ট ইউর ফ্যাসিলিটি ইউজ? আপনি জানেন কিনা আপনার ফ্যাক্টরিটা কি কি জাতীয় রেফ্রিজারেন্ট ইউজ হয় আপনার ফ্যাক্টরিতে। রেফ্রিজারেন্ট নিয়ে প্রথম কথা, কেন এত মাতামাতি বা কেন এত মাথা ব্যথা রেফ্রিজারেন্ট নিয়ে? রেফ্রিজারেন্ট গুলাও একটা এয়ার ইমিশনের জন্য একটা সোর্স, এবং এই রেফ্রিজারেন্ট গুলা হচ্ছে বদমাইশ। কি বদমাইশ? এরা নাকি অনেকগুলা কাজ করে। কি কার কাজ করে? এরা নাকি ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স হিসাবে কাজ করে, এরা নাকি ওজোন লেয়ারকে ধ্বংস করে। মানে আমাদের পৃথিবীর বাইরে একটা লেয়ার আছে যেটা O3 ওজোন লেয়ার, যেটা একটা ছাঁকুনি রূপে কাজ করে পৃথিবীর জন্য। যেই ছাঁকুনিটা কি করে, পৃথিবীতে অনেক ক্ষতিকারক রশ্মি পৃথিবী থেকে পৃথিবীর ভিতরে আসতে দেয় না। এই রেফ্রিজারেন্ট গুলা এই ওজোন লেয়ারকে ধ্বংস করে। 2014 সাল থেকে মোটামুটি ভাবে সিএফসি ব্যবহার করা ব্যান্ড হয়েছে। এই জন্যই আপনি হয়তো খেয়াল করবেন, যখন কোনো ফ্রিজের অ্যাড দিচ্ছে টিভিতে বা এসির অ্যাড দিচ্ছে টিভিতে, আমরা যখন কোনো অ্যাড দেখছি তখন বলা হয় সিএফসি ফ্রি, সিএফসি ফ্রি, সিএফসি ফ্রি।
জি, এয়ার এমিশনের পারমিট বলতে জেনারেটর বয়লারের লাইসেন্সকেই বোঝানো হচ্ছে। জি ভাই। তো এখন সিএফসি ফ্রি রেফ্রিজারেন্ট আমরা ব্যবহার করি, তাহলে আপনি জানি কিনা যে আপনার ফ্যাক্টরিতে যেই এয়ার কন্ডিশনগুলো আমরা ব্যবহার করছি, সেই এয়ার কন্ডিশনগুলোতে কি জাতীয় রেফ্রিজারেন্ট আমরা ব্যবহার করছি সেটা আমরা জানি কিনা আর কি। হ্যাঁ, তো এটা আমাদের জানি, এবং এটা জানার জন্য আমরা কি করি নর্মালি, আমরা ওডিএস ইনভেন্টরি করি। নর্মালি ওডিএস ইনভেন্টরি আমরা থার্ড পার্টির কাছ থেকেও করে নিই, মানে চাইলে নিজেরাও করতে পারি, যে কোথায় কোন রেফ্রিজারেন্ট আছে এবং মানে কোন এসি আছে, ডিরেক্টর স্যারের রুমে কোন এসি, কমপ্লায়েন্স রুমে কোন এসি, তারপর হচ্ছে আমাদের ইন্সপেকশন রুমে কোন এসি, এবং কোন এসির ক্যাপাসিটি কত, সেটার ব্র্যান্ড কি, এবং সেখানে কত কেজি রেফ্রিজারেন্ট আছে, কোন রেফ্রিজারেন্ট আছে। মোস্ট অফ দ্য কেসেসে আগের দিনের এসি গুলোতে যেটা ব্যবহার হইতো সেটা হচ্ছে R22, আর এখন যেটা ব্যবহার হয় R32 ব্যবহার হয়, R410A ব্যবহার হয়। তো আগের দিনের এসি আছে, R22 গ্যাস যুক্ত এসি আছে বলে যে আপনি সেগুলো ফালাই দিবেন এখনই, তা কিন্তু না। বাট আপনি একটা প্ল্যান করবেন কেন এবং কোথায় সেটা কাজে লাগবে, সেটা আমরা দেখতেছি একটু পরে, পরের প্রশ্নগুলোতে আমরা সেটা দেখতে পাবো। তো এই প্রশ্নটার জন্য যেটা করতে হবে যে ইয়েস আমি জানি, এবং এটার জন্য আপনার একটা কি লাগবে, এটার জন্য আপনার একটা ওডিএস ইনভেন্টরি লাগবে আর কি, দ্যাটস অল। 5 number question: does your facility have a preventive maintenance procedure in place to avoid refrigerant leakage from your equipment? দেখেন, হিগে যেখানেই প্রসিডিউরের কথা বলা আছে, প্রসিডিউর শব্দটার কথা শব্দটা আছে হিগে, প্রসিডিউর শব্দটা আছে, বা মেকানিজম শব্দটা আছে, বা সিস্টেম শব্দটা আছে, বা এই জাতীয় শব্দ যদি থাকে, প্রসিডিউর, মেকানিজম, সিস্টেম, কোনো প্রশ্নের ভিতরে যদি এই শব্দগুলা থাকে, ইট মিনস যে ওই কোশ্চিনটা একটা রিটেন এসওপি ডিমান্ড করে, রিটেন এসওপি ডিমান্ড করে। তাহলে এই প্রশ্ন দেখেই আমরা বুঝতে পারতেছি, ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রসিডিউর, তার মানে এটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রসিডিউর লাগবে। কেন লাগবে? এই যে রেফ্রিজারেন্ট লিকেজটা কি করার জন্য, অ্যাভয়েড করার জন্য। তার মানে কি এটার জন্য একটা প্রসিডিউর লাগবে, রেফ্রিজারেন্ট লিকেজ মনিটরিং প্রসিডিউর বা মেইনটেনেন্স প্রসিডিউর। আপনারা হয়তো দেখে থাকবেন আপনাদের ইউটিলিটি টিমের এসির জন্য, বা অনেক বড় ফ্যাক্টরিতে যেটা আমি দেখেছি, যে এসির জন্যই আলাদা একটা টিম আছে। কারণ কি, সেখানে 500 বা 600 বা 400 450 এসি আছে। কোনো কোনো জায়গায় দেখি এসির উপরে হচ্ছে একটা কার্ড ঝোলানো, যে কবে এটা মেইনটেনেন্স করছে, কবে এটা নেক্সট মেইনটেনেন্স করবে। এবং বলা হচ্ছে কি, যে লিকেজটাকে যেন কি করা যায়, অ্যাভয়েড করা যায়। কেন লিক নিয়ে কেন এত মাতামাতি ভাই, লিক দিয়ে কি হয়? আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার আমার গাড়িতে বা আপনার আমার বাড়িতে এসি ঠান্ডা হচ্ছে না, তখনই কি করে, ওই টেকনিশিয়ানরা বলে গ্যাস ঢুকাইতে হবে, গ্যাস ঢুকাইতে হবে, গ্যাস ঢুকাইতে হবে। তাহলে এই যে গ্যাস যেটা আমরা ঢুকাই, এই গ্যাসটাই তো রেফ্রিজারেন্ট ঢুকাচ্ছি, ওই যে R22 ঢুকাচ্ছি, বা R410A ঢুকাচ্ছি, বা R32 ঢুকাচ্ছি। তাহলে এই গ্যাসটা কেন ঢুকাতে হচ্ছে? এটা কি ইভাপুরেশনের জন্য হচ্ছে? হ্যাঁ, ইভাপুরেশন হতে পারে, বাট মোস্টলি যেই কারণে এটা হয়, লিকেজ হয়, এই রেফ্রিজারেন্ট গুলো লিকেজ হয়ে বের হয়ে যায়। তো এই লিকেজটাকে রেগুলার মনিটরিং করার জন্য একটা কি লাগবে, একটা প্রসিডিউর লাগবে ফ্যাক্টরিতে। আপনারা ফ্যাক্টরিতে হয়তো দেখবেন মাঝে মাঝে ওই যে একটা সারির মধ্যে বা বড় একটা পাত্রের মধ্যে পানি নিয়ে, সাবান পানি নিয়ে, সেটার মধ্যে ওই যে পাইপগুলো ডোবানো হয়, ডুবে দেখা হয় যদি লিক হচ্ছে কিনা। কোনো কোনো ফ্যাক্টরিতে আল্ট্রাসনিক লিক ডিটেক্টর আছে। সো মাই সাজেশন টু ইউ, মাই রিকমেন্ডেশন টু ইউ, যারা কিনা আপনার ইউটিলিটি টিম আছে, ইউটিলিটি টিমের সাথে একটু কথা বলবেন এই কোশ্চিনের জন্য, এবং বলবেন যে বাবা তোমরা কিভাবে এসির লিকটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স করো, আগে থেকেই চেক করো, এটার প্রসিডিউরটা আমাকে একটু দাও। ওদের কাছে রিয়েল টাইম থাকে, বাট তারপরে ওদেরকে আপনি এই বুদ্ধিটা দিতে পারেন যে বাবা এই হচ্ছে উদ্দেশ্য, এটার প্রসিডিউর একটু দাও, এবং সেই অনুযায়ী সেই প্রসিডিউরটা মেইনটেইন হচ্ছে কিনা, রেগুলারলি চেক হচ্ছে কিনা, সেটা একটু ফলো আপ করবেন। তো এটার জন্য কি লাগে দেখেন, ডকুমেন্ট লাগে কি, প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউল আর প্রসিডিউর, কমপ্লিট ইন্সপেকশন চেকলিস্ট, ওই যে যেটা বললাম, যে ইন্সপেকশন চেকলিস্টের মধ্যে কিন্তু আহ, লাগবে যে লিক টেস্টটা হয়েছে কিনা, এবং সার্ভিস রেকর্ড এবং মেইনটেনেন্স লগ। সার্ভিস রেকর্ড এবং মেইনটেনেন্স লগ আপনার কাছে আছে, চেকলিস্ট যদি না থাকে একটু ডেভেলপ করতে হবে। কিসের উপরে ডিপেন্ড করে? এই লিকটা প্রিভেনশনের জন্য, এবং এই প্রসিডিউরটা বেসিক্যালি লাগবে। তো এই হলো আপনার 5 নাম্বার কোশ্চিনের জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট, যে লিক টেস্টিং এর জন্য বা প্রিভেন্টিভ মেইনটেনেন্সের জন্য আপনার এই হিগের এক্সপেকটেশনটা কি। এরপরে স্যার, যদি আসেন, স্যার এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল আমার। শিওর স্যার, শিওর স্যার।
যে প্রশ্নটা হচ্ছে আমাদের ইএমএস সেকশনে একটা কোয়েশ্চেন ছিল যে আসলে সকল ইকুইপমেন্ট মেনটেনেন্স করার জন্য শিডিউল আছে কি না একটা ওকে, ইএমএস সেকশনে, জি জি, সেটা থেকে তো এটা কভার করা যায়। 100%, 100%। যদি সেটার মধ্যেও আপনার এসি কে ইনক্লুড করা থাকে, কারণ এসিও তো একটা ইকুইপমেন্ট, ওইখানেও লেখা আছে এসি, আমার ফ্যাক্টরিতে 10টা এসি আছে, আমি এই মাসে এই 5টা এসি মেনটেন্স প্রিভেন্টিভ মেনটেনেন্স করব, অমুক মাসে এই 10টা করব, দেন অলসো পারফেক্ট মোহিন ভাই, নো এখন ইস্যু। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি প্রিভেন্টিভ মেনটেনেন্স যদি রেফ্রিজারেন্টে যদি এসওপি বা পলিসি প্রসিডিউর বানাই, তাহলে সেখানে কি স্পেসিফিক নাম দিতে হবে এমনটা তো না, কারণ আমার তো মেনটেনেন্স শিডিউল একটা আছেই, যে আমি আমার মেনটেনেন্স শিডিউল অনুযায়ী এই ইকুইপমেন্টগুলো এইভাবে আমি চেক করব নো ইস্যু, সেখানে। নো ইস্যু। আপনার যদি ওভারঅল প্রিভেন্টিভ মেইনটেনেন্স শিডিউলের মধ্যে বা মেইনটেনেন্স প্রসিডিউরের মধ্যে এই রেফ্রিজারেন্ট লিকেজ কিভাবে আপনি প্রিভেন্টিভ মেইনটেনেন্স করবেন সেটা যদি সেখানে উল্লেখ থাকে, পারফেক্ট, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন 6 নাম্বার কোশ্চিনে যদি আমরা আসি, 6 নাম্বার কোশ্চিনে বলা হচ্ছে যে আপনি রেফ্রিজারেন্ট ইউজেসটা ট্র্যাক করেন কিনা, রেফ্রিজারেন্ট ইউজেস ট্র্যাক করেন কিনা। ও এইখানে ছোট্ট কিন্তু একটা কথা বলার আছে আমার এই এসির লিকেজ মেইনটেনেন্সের জন্য। তো ওডিএস এর সময় যেটা হয়, আমরা ওডিএস এর যখন ইনভেন্টরিটা নিই আপনাদের কাছ থেকে, সেখানে আমরা দেখি সব সময় নো লিক ফাউন্ড, নো লিক ফাউন্ড। তো লিক যদি ফাউন্ডই না হয়, তাহলে আবার আপনি এসির মধ্যে এই রেফ্রিজারেন্ট বা গ্যাস দিলেন কেন? হতে পারে খুব কম অ্যামাউন্ট, কিন্তু আপনি বললেন যে 20-25 কেজি গ্যাস আপনার রেফ্রিজারেন্ট রিফিল করতে হয়েছে, কিন্তু কোনো লিক পাওয়া যায় নাই, দেন ইট, ঠিক আছে, আপনার স্কোরিং এর জন্য, আপনার অ্যাসেসমেন্টের জন্য দ্যাটস কোয়াইট ওকে। বাট যদি আপনি রিয়েল টাইম ইমপ্রুভমেন্টের কথা যদি বলেন, বা রিয়েল টাইম এটাকে ইমপ্লিমেন্টেশনের কথা বলেন, লিক তো ইজ দেয়ার, লিক তো ছিলই, লিক ছিল বলেই না আপনার এত এত গ্যাস সেখানে হচ্ছে কি করতে হয়েছে, রিফিল করতে হয়েছে আর কি। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, তো এখন বলা হচ্ছে যে আপনি যেই রেফ্রিজারেন্ট গুলো ইউজ করলেন আপনার লাস্ট বছরে রিপোর্টিং ইয়ারে, সেটা আপনি কি করছেন কিনা, সেটা আপনি জানেন কিনা, ট্র্যাক করছেন কিনা। হ্যাঁ, ট্র্যাক তো আপনি করেনি, কারণ আপনি তো কিনে আনেন, বা যদি কেউ সেটাকে করে রিফিল করে, নিশ্চয়ই সেই অ্যামাউন্টের টাকাটাও আপনাকে দিতে হয়, তো এই ট্র্যাকিংটা একটু রাখতে হবে আর কি। হ্যাঁ, এবং এটার জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট কি কি দেখেন, যে এই যে লকটা, কোন এসিতে কতখানি আপনি রেফ্রিজারেন্ট ইউজ করছেন, এই যে কোয়ান্টিটি, রেকর্ড অফ দ্য কোয়ান্টিটি, তারপর লিকেজ রেট। তো লিকেজ রেট বের করার না একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, এটা চাইলে আমরা নিজেরাও করতে পারি, বাট সেটা বোঝার জন্য না একটু টাইম লাগবে। তো আমরা দেখি পরবর্তীকালীন সময় সুযোগ বের করে শুধুমাত্র এয়ার ইমিশনের যে লিকেজ রেট, বা এই রেফ্রিজারেন্ট লিকেজ রেট, বা এয়ার কম্প্রেস এয়ার লিকেজ রেট, মানে আপনার ফ্যাক্টরি যদি কম্প্রেস এয়ার ব্যবহার হয়, যখন সাইলেন্ট থাকে আপনার ফ্যাক্টরিতে, আপনি যদি ফ্যাক্টরির ভিতরে যান, আপনি দেখবেন ওই সাপের ফোনা তোলার মতো এই আওয়াজটা পেতে থাকবেন। তো এইগুলো আবার বের করা যায় একটা রেট, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে। তো দেখি পরে যদি আমরা সময় পাই, তো আমরা কোনো একটা সেশনই লঞ্চ করবো নি শুধুমাত্র এই লিকেজ রেট বের করা নিয়ে আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো, মানে আপনার এই 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 কোয়ান্টিটির যে রেকর্ড, এই রেকর্ডটা হচ্ছে লাগবে এই কোশ্চিনটাকে ইয়েস করার জন্য। 7 নম্বর কোশ্চেনে যদি আমরা আসি, দেখেন যে আর ইউ মনিটরিং অর রিপোর্টিং এগেনিস্ট এনি ইন্ডাস্ট্রি গাইডলাইন অর টুলস ফর এয়ার এমিশন। দেখেন, এই কথাটা আমি লাস্ট বছর থেকে সবাইকেই, যখনই কথা হচ্ছে সবাইকেই বলে আসতেছি, যে আজকের দিনে আমরা যেমন এখন জেডিসির অ্যাক্রিডেটেড ল্যাব থেকে, বা জেডিসির অ্যাপ্রুভ ল্যাব থেকে জেডিসির জন্য ওয়েস্ট ওয়াটার টেস্ট করি, অদূর ভবিষ্যতে আমাদেরকে এইরকম জেডিসি অ্যাক্রিডেটেড ল্যাবের কাছ থেকে এয়ার ইমিশনও টেস্ট করতে হতে পারে, টেস্ট করতে হবে। কারণ জেডিসি 2021 সালে একটা এয়ার ইমিশনের জন্য একটা গাইডলাইন দিল, যার নাম হচ্ছে এয়ার ইমিশন পজিশন পেপার। আমার বিশ্বাস আপনাদের সবার কাছে সেটা আছেও, তারপরেও সৌরভ একটু নোট রাখো, যখন এই স্লাইডটা পাঠানো হবে সবাইকে, সাথে ওই গাইডলাইনটাও, এয়ার এমিশন পজিশন পেপারটাও পাঠানো হবে। সৌরভ একটু নোট রেখে দাও ভাইয়া, হ্যাঁ। তো এই এয়ার মিশন পজিশন পেপার, তো এই কোশ্চিনটার উদ্দেশ্য কি? 7 নম্বর কোশ্চিনটা কিন্তু হিগেফিএম 3-তে ছিল না, তো হিগেফিএম 4-এ কেন এই কোশ্চিনটা আনা হলো? হিগেফিএম 4-এর কিন্তু দুইটা মেইন বিশেষত্ব। একটা বিশেষত্ব হচ্ছে হিগেফিএম 4 যে ডেইসির সাথে কমপ্লিটলি অ্যালাইনমেন্টে গেছে, এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে যে ডেইসি
এই এসবিটিআই এর সাথে অ্যালাইনমেন্টে গেছে। হ্যাঁ, মাহির শিহাব, জি ভাই, জি আনমিউট করে বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার সালাম। একটা কোয়েশ্চেন ছিল যে জি, রেফ্রিজারেটর লিক টেস্ট নিয়ে রেফ্রিজারেটর, একটা। জি জি এখন অনেকে কি হয়, যখন আমাদের রেফ্রিজারেটর গুলো আছে, জি এটা সাধারণত প্রিভেন্টিভ মেইনটেনেন্স হয়, জি বাট লিক টেস্টটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স এর আওতার মধ্যে পড়ে না। জি কারণ তারা বলতেছে, ইঞ্জিনিয়ার বলে যে সাধারণত যদি লিক টেস্ট হয় তাহলে তো টেম্পারেচার এমনি নেমে যাবে। তো এটা আচ্ছা, বোঝার উপায় হচ্ছে, আপনার লিক টেস্ট না করলে আমি বুঝতে পারবো এটা। তো এইটা কি ম্যান্ডেটরি যে লিক টেস্ট করাই লাগবে ইয়ারলি বেসিসে, বা এরকম কোনো কিছু, কোনো গাইডলাইন বা কোনো রেফারেন্স? ওকে। বাংলাদেশ গভর্নমেন্টের এরকম কোনো রুলস বা রেগুলেশন নাই, বাট ইপিএ, ইনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি, ইউএস এর একটা গাইডলাইন আছে যে কোনো এসি যদি 1 টনের নিচে হয় সেটা 3 বছরে একবার লিক টেস্ট করলেও হয়। কোনোটা যদি হচ্ছে 1 টন হয় তাহলে 2 বছরে একবার লিক টেস্ট করলেও হয়। কোনোটা যদি 2 টনের উপরে হয় তাহলে সেটাকে হচ্ছে 6 মাস পর পর লিক টেস্ট করতে হয়। আপনার প্রশ্নটা হচ্ছে, আপনার ইঞ্জিনিয়ার বলে যদি লিক হয় তখন তো টেম্পারেচার এমনিই কাজ করে না ঠিকঠাক মতো, তখনই হ্যাঁ, আমরা বুঝি যে হচ্ছে লিক হয়েছে। কিন্তু প্রশ্নটার উদ্দেশ্য কিন্তু হচ্ছে লিকটা হওয়ার আগেই যেন হচ্ছে সেটা টেস্ট করা যায় যে লিক হয়েছে কিনা। কারণ লিক হওয়ার পরে ওই যে আপনার এসিটা কাজ করতেছে না ঠিকঠাক মতো, লিক হওয়ার সাথে সাথেই যে কাজ করা বন্ধ করে দিছে তা কিন্তু না। এবং লিক বলতে আমরা যেমন ওই যে গাড়ির টায়ারের লিক বুঝি, এই লিকটা কিন্তু ঠিক তেমন না। ভেতরে ভালভ আছে, ভেতরে জয়েন্ট আছে, ভেতরে রেডিয়েটর আছে, ওই ওই ফ্রিজের পেছনে যেমনটা দেখা যায় আর কি, এরকম করে চক্রাকার ঘুরতেছে ঘুরতেছে। তো এই লিক টেস্টের প্রসিডিউরটা বিট একটু লম্বা আর কি। হ্যাঁ, তো আপনার ইঞ্জিনিয়ারের সাথে আরেকবার একটু কথা বলতে হবে, কারণ উদ্দেশ্যটা হচ্ছে প্রিভেন্টিভ, লিক হওয়ার আগেই একবার টেস্ট করা। হ্যাঁ, এখন কারণ আরেকটু যদি অ্যাড করি যে জি যদি ফ্রিজার হয়, ফ্রিজার গুলো তো সাধারণত যেখানে অনেক হয়তো মাইক্রোবিয়াল কোনো জিনিসও রাখতে পারা যায়, এখন জি যখন লিক টেস্ট করতে হবে তখন কিন্তু আপনার যত মাইক্রোবিয়াল ইকুইপমেন্ট আছে বা অন্য যেগুলা ফ্রিজের টেম্পারেচার থাকা দরকার, ওইটা আবার বের করে আমার হচ্ছে লিক টেস্ট করা লাগবে। লিক টেস্ট করতে কিন্তু অনেক সময় লাগে না মাহির ভাই, লিক টেস্ট করতে কিন্তু খুব অল্প সময় লাগে। আচ্ছা, 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 ইট নট লাইক যে 1 দিন 2 দিন 5 দিন লাগতেছে তা না, মানে 30 সেকেন্ড 40 সেকেন্ড এমন লাগে লিক টেস্ট করতে। আচ্ছা। তাহলে এটা অ্যাপ্লিকেবল ফর এসি, ফ্রিজার যা যা আছে জি, সব? যেখানেই রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, যদি কোনো প্রোডাকশন ইকুইপমেন্টও থাকে যেটার হ্যাঁ, মধ্যে হচ্ছে কিনা রেফ্রিজারেন্ট ইউজ করতে হয়, ফর এক্সাম্পল আপনি এমন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, শীতকালীন কোনো প্রোডাক্ট বানাচ্ছেন বা গরমকালীন কোনো প্রোডাক্ট বানাচ্ছেন যেটার যেই যেই প্রসেসের জন্য হচ্ছে আপনার রেফ্রিজারেন্ট লাগবে, সেটার জন্য এই সিস্টেমটা থাকতে হবে। এই জন্যই তো বলা হচ্ছে প্রিভেন্টিভ, লিক হওয়ার আগেই যেন হচ্ছে আমি বুঝতে পারি। 7 দিন পরে এসি নষ্ট হয়েছে, 7 দিন কিন্তু লিক হয়েছে, ছোট হ্যাঁ, লিকে কিছু হয় না, লিকটা যখন একটু বড় পরিসর হয় তখন গিয়ে কিন্তু ঝামেলাটা শুরু হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। মোস্ট ওকে। তাহলে দেখেন যে 7 নাম্বার কোশ্চিনে এসে বলা হলো যে আপনি লিগ্যাল রিকোয়ারমেন্টের বাইরে গিয়েও অন্য কোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী বা অন্য কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কি করেন কিনা, আপনি এটাকে মানে রিপোর্ট করেন কিনা। এটার উদ্দেশ্য যেহেতু কিনা হিগেফিয়াম 4 জেড সাথে অ্যালাইন, ও বলতেছে যে জেড অনুযায়ী হচ্ছে তুমি কি করছো কিনা, জেড অনুযায়ী তুমি টেস্ট করছো কিনা। আপনি এটাকে অবশ্যই ইয়েস করবেন, এবং যার কাছ থেকে টেস্ট করাই নেন, আগের দিনের টেস্টে বিভিন্ন কিছু লেখা থাকতো, আইএফসির স্ট্যান্ডার্ড কি, ওসাসের স্ট্যান্ডার্ড কি, ওইখানে যেন যে ডিসি পজিশন পেপারের রেফারেন্সটাও থাকে। তো রেফারেন্সটা যদি থাকে তার মানে কি, আপনি সেটাতে মনিটরিং করলেন ওই রেফারেন্স অনুযায়ী। তো উম, এই 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 স্লাইডের সাথে আপনাদেরকে এই পজিশন পেপারটাও পাঠানো হবে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এয়ার এমিশনেও ওই ওয়েস্ট ওয়াটারের মতো এই পজিশন পেপারে ওই যে ফাউন্ডেশনাল, অ্যাসপিরেশনাল, অ্যাডভান্স, এইভাবে 3টা ভাগে ভাগ করা হয়েছে যে কোন প্যারামিটার কতখানি থাকতে পারবে আর কি। হ্যাঁ, বাট এই কোশ্চিনটা যেহেতু লেভেল 1-এর কোশ্চিন, আমি যেটা আপনাদের রিকমেন্ডেশন বা যেটা আপনাদের কাছে চাওয়া, যে এটা এই প্রশ্নটাকে ইয়েস করবেন, এবং যে ডিসি যখনই আপনি এই কোশ্চিনটাকে ইয়েস করবেন তখন একটা সাব কোশ্চিন আসবে যে তুমি লিগ্যাল রিকোয়ারমেন্টের বাইরে কোন গাইডলাইনটাকে মানছো, যেন আপনি বলতে পারেন যে জেডিএসসির গাইডলাইনটাকে মানছি আর কি। হ্যাঁ, তো আমার ধারণা অলরেডি যেহেতু অনেক দিন ধরে এটা নিয়ে কথা বলতেছি, তো আমার ধারণা আমাদের অনেকেরই হচ্ছে এটা হয়ে গেছে, অনেকের টেস্ট রিপোর্টেই এখন আমরা জেডিএসসি পাই। সো এই গেল ওই টেস্ট রিপোর্টটা, এখানের জন্য টেস্ট রিপোর্টটা লাগবে আর কি। হ্যাঁ, টেস্ট রিপোর্টটা লাগবে। সো এই গেল হচ্ছে 7 নাম্বার কোশ্চেন। সো আমি যদি একটু রিক্যাপ করি লেভেল 1, এবং আবারও বলছি যে যেহেতু এবার লেভেল 1-এর ভেরিফিকেশন হবে, এই 7টা কোশ্চিনে কিন্তু কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। এই 7টা কোশ্চিন প্রপারলি, পিওরলি, অ্যাকুরেটলি
দ্য সিস্টেম শুড বি ইমপ্লিমেন্টেড অ্যাজ ওয়েল অ্যাজ, সেই অনুযায়ী আপনার ফ্যাক্টরিতে কাজ করতে হবে, কারণ এই 7টা কোশ্চিনেরই ভেরিফিকেশন হবে। একটু যদি রিক্যাপ করার চেষ্টা করি, লেভেল ওয়ানের 7টা কোশ্চিন, এই লেভেল ওয়ানের 7টা কোশ্চিন কি? 1 নাম্বার কোশ্চিন ইনভেন্টরি আছে কিনা পয়েন্ট সোর্সের জন্য। 2 নাম্বার কোশ্চিন হচ্ছে নন পয়েন্ট সোর্সের জন্য ইনভেন্টরি আছে কিনা। 3 নাম্বার কোশ্চিন হচ্ছে আপনি লিগ্যাল রিকোয়ারমেন্ট অনুযায়ী টেস্ট করেন কিনা। 4 নম্বর কোশ্চিন হচ্ছে আপনি জানেন কিনা আপনার ফ্যাক্টরিতে কি কি রেফ্রিজারেন্ট ইউজ করা হয়। 5 নম্বর কোশ্চিন আপনি এই রেফ্রিজারেন্ট ট্র্যাক করেন কিনা। 6 নম্বর কোশ্চিন হচ্ছে আপনি এই প্রিভেন্টিভ মেইনটেনেন্স কোনো প্রসিডিউর আছে কিনা লিকেজের জন্য। এবং 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে আপনি এডিশনাল লিগ্যাল রিকোয়ারমেন্টের বাইরে গিয়েও অন্য কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী রিপোর্ট করেন কিনা। কি অবস্থা ভাই? এয়ার ইমিশন সেকশনে আগে আমাদের একটা কমন কথা থাকতো যে ভাই আমাদের তো অ্যাবেন্ডমেন্ট প্রসেস নাই, এই জন্য আমরা লেভেল 2-তে যাইতে পারতেছি না। এখন কিন্তু আর এই জটিলতা কিন্তু নাই, এবং ডকুমেন্ট যে খুব আহামরি লাগতেছে তা কিন্তু লাগতেছে না। দেখেন আপনার এয়ার ইমিশন একটা ইনভেন্টরি লাগতেছে, ওডিএস ইনভেন্টরি লাগতেছে, আর ওডিএস ইনভেন্টরি প্রপারলি করা মানেই তো কোন গ্যাস কতখানি ব্যবহার করছেন সেটা তো আপনার ওডিএস ইনভেন্টরির মধ্যে আছেই। সাথে একটা প্রসিডিউর লাগতেছে প্রিভেন্টিভ লিকেজ প্রিভেন্ট করার জন্য, এবং সেই অনুযায়ী সেটার একটা চেকলিস্ট লাগতেছে এবং একটা রিপোর্ট লাগতেছে। এই গেল আমার আপনার লেভেল 1। কেউ একটু বলবেন ভাই, সোফার ইজ ইট ওকে অর নট? ওকে, ওকে, ঠিক আছে। ভাই কেউ একজন মাইক্রোফোন আনমিউট করে একটু বলবেন যে বেশি ভাই, বোরিং লাগতেছে না তো নাকি? না 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 ভাই, বোরিং লাগছে না। রিয়েলি ইন্টারেস্ট ওকে, চলেন তাহলে হচ্ছে জানার জন্য, থ্যাংক আমাদের ইউ, জানার জন্য বেশ ভালো চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লার্নিং সেশনটা হচ্ছে। না ভয় লাগে তো, অনলাইনে তো বুঝি না তো যে আপনারা কি আসলে ঘুমাইতেছেন নাকি আসলে আছেন নাকি চলে গেছেন, এটা তো বোঝা যায় না ভাই ভাই অনলাইনে অ্যাকচুয়ালি তো। একটা কথা বলি ভাই, অনলাইন বিভিন্ন সময় ট্রেনিং তো করি। অনলাইন ট্রেনিং করতে করতে একটা সময় জিম চলে আসে, বাট যদি আপনার রিলেটেড টপিকস হয় এবং ওই টপিকসটা যদি আপনি ইন্টারেস্ট সহকারে শোনেন, তখন কিন্তু ভাই ঘুম আসে না। হুম, তখন কিন্তু আরো বেশি শুনতে ইচ্ছা লাগে। হুম, এবং এটা হয়, এবং এটা ঘটতেছে আজকে। আমার ঘুম আসেনি ভাই, আমি সত্য কথা আমার মতামত দিলাম। ঠিক আছে, ঠিক আছে ভাই, থাকেন আর অল্প একটু সময় আছে। চলেন তাহলে এই লেভেল 1 পর্যন্ত ভাই সব ঠিকঠাক করবেন এইবারের জন্য। এবং আমি তো খুব মজা করে বলতেছি লাস্ট কয়েক মাস ধরে যে এই বছর যদি কেউ চায় যে সে 100-তে 100 চায় তার হিগের সেলফ অ্যাসেসমেন্ট বা ভেরিফিকেশনে, তার পক্ষে কিন্তু এই বছর 100-তে 100 করাও সম্ভব। মনে করেন আমি ফ্যাক্টরিতে কাজ করি, আমি এই 7টা কোশ্চিন একদম ওকে করে রাখবো, রাইখে লেভেল 2 লেভেল 3 সব ইয়েস করে দিব। তাহলেই তো ভাই আমি আমার এয়ার মিশন একদম যা 100-তে 100 হয়ে যাবে, কিন্তু বুমেরাং হবে কিন্তু, সেটা করা যাবে না আর কি। হ্যাঁ, এই লেভেল 1 কমপ্লিটলি প্রপারলি ঠিকঠাক করার পরে, এর পরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি লেভেল 2 লেভেল 3 যত দূর পারেন তত দূর করেন আর কি। হ্যাঁ, এবং লেভেল 2 এবং লেভেল 3 কিছু কোশ্চিন আছে লেভেল 1 প্রপারলি করলে লেভেল 2 লেভেল 3 ওই কোশ্চেনগুলো বাই ডিফল্ট অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন ধরেন লেভেল 2 এখন শুরু হলো 8 নাম্বার কোশ্চেন থেকে, তাহলে 1 থেকে 7 এই 7টা কোশ্চেন লেভেল 1-এর। 8 থেকে 14 এই 4টা কোশ্চিন লেভেল 2 এর, এবং 15, 16, 17, 18 এই 4টা কোশ্চিন হচ্ছে লেভেল 3। 8 নাম্বার কোশ্চিন দেখেন তো কি বলছে, ডাজ ইউর ফ্যাসিলিটি ট্র্যাক দ্য টোটাল অ্যানুয়াল ইমিশন কোয়ান্টিটিস অফ কি পলিউটেন্টস ফ্রম পয়েন্ট সোর্স। তাহলে আপনার যদি ইনভেন্টরিটা থাকে, ভাই একটু খেয়াল করে দেখেন, এই যে আপনার যদি ইনভেন্টরিটা থাকে, এই যে কার্বন মনোঅক্সাইড কতটুকু আপনি ইমিশন করছেন, আপনার কি পলিউটেন্টস মানে কি, এই যে যেগুলা আপনি কিনা কি করছেন, যেগুলো আপনি রিপোর্ট করছেন, এই রিপোর্ট করা পলিউটেন্টস গুলোই হচ্ছে আপনার জন্য কি পলিউটেন্টস। তাহলে এই যে কি পলিউটেন্টস গুলা কত পরিমাণ আপনি ওই বছরে ইমিট করছেন বা ইমিশন করছেন সেই খবর তো আপনার তখন জানা। এখন যদি প্রশ্নতে আপনি আসেন, প্রশ্ন করা হলো তোমার ফ্যাক্টরিতে তুমি যে পয়েন্ট সোর্স থেকে যে ইমিশন গুলা করছো সেটার কোয়ান্টিটি তুমি জানো কিনা। তার মানে কি, এয়ার ইমিশন যদি করা থাকে আমি আপনি এই কোয়ান্টিটিটা জানি যে ইয়েস কার্বন মনোঅক্সাইড এত কেজি করছি, কার্বন ডাইঅক্সাইড এত কেজি করছি, SO2 এত কেজি করছি।
সো 8 নাম্বার কোশ্চিনটা করা সম্ভব, কিছুই লাগে না, দেখেন খালি ইনভেন্টরিটা, আর কিচ্ছুই লাগে না, কিচ্ছু লাগে না, শুধু অ্যানিমেশন ইনভেন্টরি। তার মানে 1 নাম্বার কোশ্চিন যদি ঠিক থাকে, 8 নাম্বার কোশ্চিন বাই ডিফল্ট আপনার ওকে, কিচ্ছু করা লাগতেছে না। 9 নাম্বার কোশ্চিনে একই রকম দেখেন, বলা হয়েছে এমিশন আপনি জানেন কিনা ফ্রম প্রোডাকশন। শুরুতেই এই জন্য বলছিলাম কিন্তু যে প্রোডাকশন মানেই কিন্তু হচ্ছে কি নন পয়েন্ট সোর্স, আর নন পয়েন্ট সোর্স মানেই কি ফিউগেটিভ সোর্স। তার মানে কি এয়ার এমিশন যদি আপনার করা থাকে, তাহলে আপনি 10 নাম্বার কোশ্চিনেরও অ্যান্সার, 9 নাম্বার কোশ্চিনেরও অ্যান্সার দিতে পারতেছেন। 1 নাম্বার কোশ্চিনে বলা হয়েছে ইমিশন ইনভেন্টরি করছো, আপনি বলছেন হ্যাঁ করছি। এই 8 নাম্বার কোশ্চিনে এসে বলা হয়েছে যে ইনভেন্টরিতে অ্যামাউন্ট কত ছিল, সেই অ্যামাউন্টটা দাও। 1 নাম্বার ছিল পয়েন্ট সোর্সের জন্য, 8 নাম্বারটাও পয়েন্ট সোর্সের জন্য, 2 নাম্বারটা নন পয়েন্ট সোর্সের জন্য, 9 নাম্বারটা হচ্ছে নন পয়েন্ট সোর্সের জন্য। সো এই হলো ব্যাপার। এই যে কি লাগবে এখানে, আমাদের এই ইনভেন্টরিটাই লাগবে কোয়ান্টিটি সহ, দ্যাটস অল। এই হলো 9 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেনে যদি যাই চলেন, হ্যাজ ইউর ফ্যাসিলিটি স্টাবলিশড অ্যান ইমপ্লিমেন্টেশন প্ল্যান টু রিডিউস এয়ার ইমিশন ফ্রম ফ্যাসিলিটি অপারেশন? এই কোশ্চিন নিয়ে একটু কথা আছে ভাই, যে এয়ার ইমিশন কমানোর জন্য আপনার একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে কিনা। এই ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা কোথায় থাকে, কেউ কি একটু বলতে পারবেন? এই ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা কই থাকে? কেউ বলতে পারবেন এই ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা কই থাকে? এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সুজন ভাই। স্ট্র্যাটেজির মধ্যেই তো আপনার আছে যে আপনার এয়ার ইমিশনের রিডাকশনের প্ল্যানটা কি, কি কি করে আপনি কমাবেন, কত পার্সেন্ট আপনি কমাবেন। এখন জটিলতাটা হইল কি, পয়েন্ট এনার্জি আমরা ঠিকই বুঝি যে আচ্ছা এনার্জি কমানো গেল, ওয়াটার আমরা ঠিকই বুঝি যে কমানো গেল, কিন্তু ঝামেলাটা হয়ে যায় এই এয়ার ইমিশনে। কারণ আমরা এনার্জির জন্য জানি যে সোলার লাগাবো, আমরা হচ্ছে সার্ভো থেকে ক্লাস থেকে সার্ভোতে যাব, এলইডি লাগাবো, ভিএফডি ইউজ করব, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, মেলা কিছু করি আমরা এনার্জি কমাবো। কিন্তু এয়ার ইমিশন কমানোর জন্য আসলে এই রকম বিষয় আশয়গুলো আমাদের চোখের সামনে কম। এই জন্য এখন পর্যন্ত এয়ার ইমিশনের যে লং টার্ম স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা কি হয় না, সেই স্ট্র্যাটেজিটা এখন পর্যন্ত আমাদের রিয়েলিস্টিক হচ্ছে না, বা আমরা সেটাকে খুব কাজে লাগাইতে পারতেছি না। তথাকথিত কিছু কমন কথাবার্তা লিখেই সেটাকে আমরা মানে পার করার চেষ্টা করতেছি। তাহলে অ্যাকশন প্ল্যান কি হতে পারে ভাই? দেখেন, ডিরেক্ট অ্যাবেন্ডমেন্ট প্রসেস কিন্তু এখন আমার আপনার কোশ্চিনে নাই, যেটা হিগেফিএম 3-তে ছিল। অ্যাবেন্ডমেন্ট প্রসেস নিয়ে আমাদের ভাবতে হইতো, কিন্তু এখন ডিরেক্ট অ্যাবেন্ডমেন্ট প্রসেস নাই, কিন্তু অ্যাকশন প্ল্যান যদি আপনি করতে চান, তাহলে কিন্তু আপনার অ্যাবেন্ডমেন্ট প্রসেস নিয়ে ভাবতেই হচ্ছে যে আমি কি করব। আমি একটা মানে ইলেকট্রোস্ট্যাটিক স্পেটিটোমিটার ইউজ করব, করে কি করব আমি, করে হচ্ছে সেখান থেকে আমি হচ্ছে কি কমাবো, এনার্জি কমাবো। আচ্ছা, আমরা কয়েকটা টেকনোলজি আগে একটু ছোট করে দেখে নিই আর কি। হ্যাঁ, কোশ্চিনে ডান, বাট আমরা একটু ছোট করে কয়েকটা দেখে নিই একটু ভাই। 1 মিনিট আমাকে যদি একটু টাইম দেন, আমি একটু আহ, একটা করি আর কি, একটা স্লাইডে যাই, এবং এখানে সহজ করে উপায় কি আঁকায়া দেখানো যেতে পারে। ড্র, ওকে। মনে করেন এইটা হচ্ছে আপনার জেনারেটরের চিমনি। হ্যাঁ, এটা হচ্ছে জেনারেটরের চিমনি। এদিক দিয়ে কি হচ্ছে, এদিক দিয়ে আপনার ধোঁয়া বের হচ্ছে। তো এইখানে একটা যন্ত্র পাওয়া যায়, যেই যন্ত্রের নাম হচ্ছে ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটোমিটার। এটার ঘটনাটা কি, এইদিকে থাকে হচ্ছে প্লাস প্লাস চার্জ ক্যাপাসিটরের মতো, আর এই দিকে থাকে হচ্ছে মাইনাস চার্জ। মনে করেন এদিক দিয়ে ধোঁয়াটা বের হচ্ছে, ধোঁয়া বের হওয়ার সময় মনে করেন কার্বন মনোঅক্সাইড। তো চার্জ যখন হয়, তো সি হয়ে যায় প্লাস চার্জ আর ও হয়ে যায় মাইনাস। এখানে কেমিক্যাল রিয়াকশন আছে, 2+2-। তো যখন এদিক দিয়ে বের হচ্ছে এই সি প্লাস আর ও মাইনাস, এখন এই মাইনাস ও মাইনাস কি করতেছে, ও মাইনাসটাই প্লাসের কাছে আসতেছে, আর এই যে সি প্লাস, যেটা সি প্লাসটা চলে আসতেছে এই মাইনাসের কাছে। এতে করে কি ঘটনাটা ঘটতেছে, এতে করে পলুটেন্টস গুলা আর বের হচ্ছে না, পলুটেন্টস গুলা আটকে গেল। আটকে যাওয়ার পরে এগুলো আবার নিচের দিকে চলে আসলো একটা মেকানিজমে। আপনারা ওয়েস্টের বেলায় বোধহয় একটা জিনিস দেখছেন, যে তোমার ফ্যাক্টরিতে কি কি জাতীয় হ্যাজার্ডাস ওয়েস্ট তৈরি হয়। লাস্ট অপশনে আছে, প্রথম দিকে আমরা অনেকে এটা ভুল করতাম, স্ল্যাগ লেখা আছে, SLAG, আমরা ওটাকে স্লাজ ভাবতাম।
যদি কেউ আমরা এটা খেয়াল না করি, আপনি খেয়াল করতে পারেন আজকে বা কালকে আপনার মডিউলে ঢোকার পরে আপনি একটু খেয়াল করতে পারেন, ওটা কিন্তু স্লাজ না, ওটা স্ল্যাগ। স্ল্যাগের বাংলা হচ্ছে ধাতুমল। ধাতুমল মানে কি, এই যে এখান থেকে যেগুলো জমা হচ্ছে এগুলাকে ধাতুমল বলা হচ্ছে, বা ওয়েল্ডিং করা হচ্ছে, বা কোনো একটা ধাতু কাটা হচ্ছে, কাটার পরে সেখান থেকে যে গুঁড়ো গুঁড়ো ডাস্ট গুলো পাওয়া যাচ্ছে তাদেরকে স্ল্যাগ বলা হয়। তো যদি এটা আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য মানে ইএসপি যদি আপনার ইনস্টলড হয়, ইনস্টলেশন করেন আপনি, তাহলে আপনার জন্য স্ল্যাগ জেনারেট হবে। এরপর আরেকটা টেকনোলজির কথা যদি আমরা এখানে বলি, যে এইখানে একটা আছে, এটা এটা একটা চিমনি আর কি, চিমনি, আর এই দিক দিয়ে বের হচ্ছে ধোঁয়া, আর এইখানে একটা সাব স্ক্রাবার আছে যাকে বলা হচ্ছে ওয়েট স্ক্রাবার, WS, ওয়েট স্ক্রাবার। চিমনির উপরে এরকম পানির ঝর্ণার মতো এক জাতীয় ঝর্ণা লাগানো আছে, এদিক দিয়ে যখন ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া বের হওয়ার সময় কি হইলো, ধোঁয়া বের হওয়ার সময় এই পানির সাথে ভিজে একটু ভারী হয়ে যায়, ভারী হয়ে গিয়ে কম্পারেটিভলি ভারী পলিউটেন্টস গুলো নিচে জমে জমে আর কি, এদেরকে বলা হচ্ছে ওয়েট স্ক্রাবার। আরেকটা কমন এটা টেকনোলজির কথা আমাদের বয়লার আছে। আছে, ওয়েট স্ক্রাবার। ওয়াও, জোস। জি এ জি। ভাই, তাহলে আপনি একদিন আমাদেরকে একটু ছবি তুলে দেখায়েন আপনাদের ওয়েট স্ক্রাবার। জোস জোস। তার মানে কি, আপনি একটা অ্যামেন্ডমেন্ট প্রসেস ইউজ করেন অলরেডি। আরেকটা জি হচ্ছে ব্যাগ হাউস। ব্যাগ হাউস ব্যাপারটা কেমন, নর্মালি ওই যে স্পিনিং মিল গুলোতে থাকে কাঁকড়ার মতো দুইটা পা যাচ্ছে আগায় আসতেছে, ও কাজ কি করতেছে, ও হচ্ছে ডাস্ট কালেক্ট করতেছে, ডাস্ট কালেক্টর। ও কালেক্ট করে একটা ব্যাগে সংরক্ষণ করে রাখতেছে, এদেরকে বলা হচ্ছে ব্যাগ হাউস। সো দিস আর দ্য টেকনোলজি। কোন টেকনোলজি, আপনি যদি বলেন এলইডি লাইট লাগাবেন আপনি, তাহলে এলইডি লাইটের পরিবর্তে আপনার এয়ার মিশন এসে বলতে হবে যে আমি ইএসপি ইনস্টল করব, বা আমি কি করব, ওয়েট স্ক্রাবার লাগাবো, অথবা আপনি এই জাতীয় যে মেকানিজম আছে সেই মেকানিজম ইউজ করতে পারেন। বা আপনাকে আমি আরেকটা সহজ টেকনোলজি বলি, দেখেন আপনার ইঞ্জিনিয়াররা খুব করে বলে যে বয়লারটা টিউন করতে হবে, বয়লার বা জেনারেটর টিউন করতে হবে। টিউন করা মানেটা কি ভাই, টিউন করা মানে হচ্ছে যেই পরিমাণ ফুয়েল আপনার জেনারেটর বা বয়লারের ভিতরে ঢুকতেছে, ওই পরিমাণ ফুয়েল পোড়াইতে গিয়া একটা সার্টেন অ্যামাউন্ট বাতাস লাগে, সার্টেন অ্যামাউন্ট বাতাস লাগে। এই বাতাসের এবং ফুয়েলের যে রেশিও, তাকে বলা হচ্ছে এয়ার ফুয়েল রেশিও। এরপরে যখন আপনি জেনারেটর বা বয়লারে টেস্ট করবেন, প্লিজ একটু যখন টেস্ট হচ্ছে তাকে বলবেন যে ভাই একটু বলেন তো আমার এক্সেস এয়ার এর পার্সেন্টেজ কত। এক্সেস এয়ার এর পার্সেন্টেজ মানে কি, যেই বাতাসটা চলে গেল, বাইরে বের হয়ে গেল, এক্সেস ছিল, যেটা রেশিও মেইনটেইন করার পরেও যেটা এক্সেস ছিল, তাহলে এক্সেস এয়ার যদি বের হয়, এক্সেস এয়ার 17% পর্যন্ত অ্যালাউয়েবল। তা আপনার এক্সেস এয়ার যদি 50% হয়, তার মানে 33% বেশি এক্সেস এয়ার গেছে। 33% বেশি এক্সেস এয়ার দেওয়া মানে ওই 33% বাতাসে প্রসেস করতে তো ফুয়েল পোড়াইতে হয়েছে বেশি, সে বেশি পরিমাণ পলিউটেন্টস নিয়ে ইমিশন হচ্ছে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি বয়লার বা জেনারেটর কি করতে হয়, টিউন করতে হয় রেগুলারলি আর কি। হ্যাঁ, তো এই হলো মোটামুটি ভাবে, একটু হ্যাভি ওয়েটেজ কথাবার্তা হয়ে যাচ্ছে মনে হয়, তো আমরা আর হ্যাভি ওয়েটেজ কথাবার্তা বলবো না। তো বিষয়টা হচ্ছে যে এই জাতীয় আপনার স্ট্র্যাটেজির মধ্যে বা অ্যাকশন প্ল্যানের ভিতরে এই জাতীয় অ্যাকশন প্ল্যান থাকবে। এবং আপনি যদি কোয়ান্টিফাই করতে না পারেন, আপনি যদি কোয়ান্টিফাই না করতে পারেন যে এই জন্য কি ইনভেন্টরি আবার ঘুরে ফিরে লাগতেছে, গত বছর এই জেনারেটর থেকে চলছিল 20 ঘন্টা, 20 ঘন্টায় এই পরিমাণ এয়ার ইমিশন, এই পরিমাণ কার্বন মনোঅক্সাইড ইমিশন করছে, আর এই বছর এসে চলছে হচ্ছে 40 ঘন্টা, 40 ঘন্টায় এই পরিমাণ কার্বন মনোঅক্সাইড ইমিশন করছে। তার মানে কি গত বছর পার ঘন্টার জন্য ইমিশন করছিল এতটুকু, আর এই বছর করলো এতটুকু, তার মানে কি বেশি করছে না কম করছে, আপনি সেটাকে কি করতে পারতেছেন, আইডেন্টিফাই করতে পারতেছেন। সো দিস ইজ দ্য রিয়েল টাইম ইমপ্লিমেন্টেশন। যখন আপনি বলেন তুমি কি এনার্জি সেভ করতে পারছো, আপনি যখন বলেন হ্যাঁ পারছি, কিভাবে দেখান, কেপিআই দিয়ে দেখান, যে আগে আমার কি ছিল, আগে পার পিসে লাগতো 1 কিলোওয়াট আওয়ার, আর এখন লাগে 0.9 কিলোওয়াট আওয়ার। ঠিক একই রকম ভাবে এইভাবে এটাকে আপনার ভিজুয়ালাইজ করতে পারা উচিত। তাহলে এই যে 10 নম্বর কোশ্চেনে বলা হলো যে আপনার কি একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে কিনা। হ্যাঁ, আপনার ইমপ্লিমেন্টেশন প্ল্যান যদি থাকে তাহলে ইমপ্লিমেন্টেশন প্ল্যানের জন্য দেখেন এই যে এখানে কিন্তু স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে স্পেসিফিকেশন অফ, আপনার কাছে মনে হতে পারে যে আমরা বোধহয় একটু বেশি কথা বলতেছি, কিন্তু না। এই যদি আপনি দেখেন আপনার গাইডলাইনে বলা আছে স্পেসিফিকেশন অফ কন্ট্রোল ডিভাইস, কিভাবে আপনি এয়ার ইমিশনটা কন্ট্রোল করছেন বা কিভাবে এয়ার ইমিশনটা কমাইছেন। এই যে কন্ট্রোলিং ডিভাইসগুলো, এই যে ইএসপির কথা বললাম, ওয়েট স্ক্রাবারের কথা বললাম, ব্যাগ হাউসের কথা বললাম, দে অল আর কন্ট্রোল ডিভাইসেস। তাহলে এয়ার ইমিশন কমাইতে গেলে আপনার কন্ট্রোল ডিভাইসটা লাগে।
আমরা এখন বিভিন্ন কথা লিখে স্ট্র্যাটেজি পার করতেছি, এই প্রশ্ন পার করতেছি, দ্যাটস কোয়াইট ওকে। কিন্তু টুডে অর টুমরো আমাদেরকে আসলে স্লোলি স্লোলি এইদিকে আগাইতেই হবে আসলে। হ্যাঁ, এই হলো আমাদের 10 নম্বর কোশ্চেন, যে অ্যাকশন প্ল্যান আছে কিনা। দেখেন, তাহলে আগেরটার জন্য অ্যাকশন প্ল্যান ছিল হচ্ছে পয়েন্ট সোর্সের জন্য, আর পরেরটার জন্য অ্যাকশন প্ল্যানের কথা বলা হলো প্রোডাকশন প্রসেস থেকে। প্রোডাকশন প্রসেস মানে কি, মানে হচ্ছে কি নন পয়েন্ট সোর্সের জন্য। তো এটার জন্য কি লাগে, এটার জন্য স্পেসিফিক কন্ট্রোল ডিভাইস লাগে এবং এটার জন্য স্পেসিফিকেশন একটা অ্যাকশন প্ল্যান লাগবে। তাহলে এখন পর্যন্ত একটা জিনিস খেয়াল করে দেখেন ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স, তাহলে টোটাল এখন পর্যন্ত লেভেল 2 এর আমরা জানি 7টা কোশ্চিন। লেভেল 1 এর তো 7টা কোশ্চিন, লেভেল 2 এরও জানি আমরা 7টা কোশ্চিন। তাহলে দেখেন লেভেল 2 এর 7টা কোশ্চিনের ভিতরে 4টা কোশ্চিন কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলছি। 8, 9, 10, 11। তাহলে 8 নম্বরে কি, শুধু কোয়ান্টিফাই করা, ইনভেন্টরি থেকেই পাই পয়েন্ট সোর্সের জন্য। 9 নম্বর কোশ্চিন কি, নন পয়েন্ট সোর্সের জন্য আইডেন্টিফাই করা, সেটাও মানে কোয়ান্টিফাই করা, এটা আমরা কোথায় থেকে পাই, এটাও আমরা হচ্ছে ইনভেন্টরি থেকে পাই। এরপরে 10 নম্বর কোশ্চিন বলা হলো যে আপনার অ্যাকশন প্ল্যান আছে কিনা। অ্যাকশন প্ল্যান হচ্ছে পয়েন্ট সোর্সের জন্য, আবার বলা হচ্ছে যে আপনার নন পয়েন্ট সোর্সের জন্য অ্যাকশন প্ল্যান। তাহলে 2টা কোয়ান্টিফিকেশনের কোশ্চিন আর 2টা হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যানের কোশ্চিন। 4টা কোশ্চিন কিন্তু অলরেডি শেষ 7টা কোশ্চিন থেকে লেভেল 2 এর। এখন যদি আসেন 12 নম্বর কোশ্চিন, আর ইউ মিটিং অর কনফার্মিং দ্য রিকোয়ারমেন্টস অফ ইন্ডাস্ট্রি গাইডলাইন অন এয়ার ইমিশন। অবশ্যই এই কোশ্চিন 12 নম্বর কোশ্চিন আপনি ইয়েস করতে পারতেছেন। আপনার মনে আছে লেভেল 1 এর 7 নম্বর কোশ্চিনে বলছিলেন যে ইন্ডাস্ট্রি গাইডলাইন অনুযায়ী, ZDC অনুযায়ী আপনি টেস্ট করেন। 12 নম্বর কোশ্চিনে এসে বলা হলো যে তুমি যে এই যে ইন্ডাস্ট্রি গাইডলাইন অনুযায়ী তুমি যে টেস্ট করো, সেটা কি তোমার মিট করে কিনা, গাইডলাইনকে মিট করতেছে কিনা, বা গাইডলাইনটাকে মিট করতেছে কিনা। যদি মিট করে অবশ্যই 12 নম্বর কোশ্চেন কি হবে, ইয়েস হবে। তাহলে এটার জন্য কি লাগবে আপনার, এই যে যে ডিসি প্ল্যাটফর্ম রিপোর্ট সার্টিফিকেট আর রিপোর্টটা লাগবে শুধুমাত্র আর কি 12 নম্বরের জন্য। 13 নম্বর কোশ্চেনটা দেখেন, ডু ইউ হ্যাভ এ প্ল্যান, প্ল্যান প্ল্যান প্ল্যান। শুরুতেই বলতেছিলাম প্ল্যান মানেই আপনি সেখানে কি পাবেন, প্ল্যান মানেই সেখানে আপনি পার্শিয়াল ইয়েস করার জায়গাটা কিন্তু পাবেন। তো যেখানেই প্ল্যান ব্যাপারটা আছে সেটাকে স্কিপ করে যায়েন না, সুন্দর একটা প্ল্যান করেন, সুন্দর একটা রিয়েলিস্টিক প্ল্যান করেন। ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্ট রিভিউ এর থ্রুতে একটা প্ল্যান করেন, প্ল্যান করে সেই অনুযায়ী হচ্ছে সেটা স্লোলি স্লোলি এক্সিকিউট করেন। দেখেন এখানে বলা হলো যে ডু ইউ হ্যাভ এ প্ল্যান অর হ্যাভ অলরেডি রিপ্লেস ইউর কারেন্ট রেফ্রিজারেন্ট উইথ লো এডিপি অর লো জিডব্লিউপি। ওডিপি মানে কি, ওজোন ডিপ্লেটিং পোটেনশিয়াল, আর জিডব্লিউপি মানে কি, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। তাহলে কেন আমরা এখন R410A ব্যবহার করতেছি, কেন R22 ব্যবহার করতেছি না? কারণ হচ্ছে R410A এর ওডিপি এবং জিডিপি দুইটাই, জিডব্লিউপি দুইটাই হচ্ছে R22 এর ওডিপি এবং জিডব্লিউপি এর চেয়ে কম। ওডিপি কি, ওডিপি হচ্ছে কোনো একটা গ্যাস, কোনো একটা সাবস্টেন্স যেটা কার্বনের চেয়ে কত গুণ বেশি ক্ষতি করে ওজোনের, তাকে বলা হচ্ছে ওই সাবস্টেন্সের বা ওই রেফ্রিজারেন্টের ওডিপি। আর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল হচ্ছে কোন গ্যাসটা বা কোন সাবস্টেন্সটা কার্বন যত গুণ ক্ষতি করে বা কার্বন যত গুণ অবদান রাখে গ্লোবাল ওয়ার্মিং ইফেক্টে, সেখানে সে কত গুণ বেশি বা কম করে, তাকে বলা হচ্ছে জিডব্লিউপি, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। উদাহরণের জন্য বলতেছি, মনে করেন R22 গ্যাসের ওডিপি বা জিডব্লিউপি হচ্ছে মনে করেন 700। এর মানে কি, এর মানে হচ্ছে এই বদমাইশ এই R22 গ্যাস কার্বন যে পরিমাণ ক্ষতি করে তার চেয়ে 700 গুণ বেশি ক্ষতি করে। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে R32 গ্যাস বা R410A গ্যাস এর ওডিপি বা জিডব্লিউপি হচ্ছে 200 গুণ বা 200, এর মানে কি এই ভদ্রলোক 200 গুণ বেশি ক্ষতি করে কার্বনের চেয়ে, কার্বনের সাথে সবকিছুর কম্পেয়ার করা হয়। তার মানে কি, কে ভালো, যে 200 গুণ ক্ষতি করলো সে ভালো, নাকি যে 700 গুণ ক্ষতি করলো সে ভালো? অবশ্যই যে 200 গুণ ক্ষতি করলো সে ভালো। তো এই প্রশ্নটাকে বলা হচ্ছে যে আপনার কি কোনো প্ল্যান আছে কিনা। অবশ্যই আপনি একটা প্ল্যান করবেন ভাই, কি প্ল্যান করবেন? আপনার তো আর মালিক তো আর আপনারে আর এই প্রশ্ন ইয়েস করার জন্য আর এসি তো ফালাই দিতে দিবে না। আপনি প্ল্যানে বলবেন যে এরপরে যখনই এসি কিনবো তখনই বাজারের যেটা সবচেয়ে লো ওডিপি বা লো জিডিপি জিডব্লিউপি সম্বলিত যে রেফ্রিজারেন্ট আছে, সেই রেফ্রিজারেন্ট সম্বলিত এসি আমি পরের বার যখন কিনবো তখন কিনবো। এই যে একটা প্ল্যান আপনি করে ফেললেন।
বা আপনি বললেন যে আগামী 10 বছর পর আমার ফ্যাক্টরিতে কোনো হচ্ছে এই R22 গ্যাস থাকবে না, তো যদি এরকম প্ল্যান থাকে দেন আপনি এটাকে পার্শিয়াল ইয়েস করেন আর কি, হ্যাঁ। আর যদি কোনোটা ফেস আউট করে ফেলতে পারেন, যে না ফ্যাক্টরিতে কোনো R22 গ্যাস নাই, সব R22 সব ফালাই দিছেন, ফালাই দিয়া আপনি সব R31 লাগাই দিচ্ছেন বা R410 লাগাই দিচ্ছেন, তখন আপনি এটাকে ফুল ইয়েস করতে পারেন। আপাতত পার্শিয়ালি থাকেন ভাই, এটা টাফ। আপনি আপাতত এই 13 নম্বর কোশ্চিনটা পার্শিয়াল ইয়েস রাখেন একটা চমৎকার একটা প্ল্যান করে। ওকে, দেখেন, if the facility has not replaced current refrigerant use on site but has a established plan to replace one or more refrigerant, মানে যদি আপনার প্ল্যানও থাকে তারপর আপনি এটা পার্শিয়াল ইউজ করতে পারতেছেন ভাই, অ্যান্সার করেন, পার্শিয়াল ইউজ করেন আর কি, হ্যাঁ। এরপরে আসেন 14 নম্বর কোশ্চিন, লেভেল 2 এর লাস্ট কোশ্চিন, ডাজ ইউর ফ্যাসিলিটি হ্যাভ এ বিজনেস পলিসি অর প্রসিডিউর ইন ইফেক্ট দ্যাট কারেন্ট দ্যাট অল বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি, মানে সহজ কথা যদি বলি ভাই, যে আপনার ফ্যাক্টরিতে একটা পলিসি লাগবে, আপনার ফ্যাক্টরিতে একটা প্ল্যান লাগবে, আপনার ফ্যাক্টরিতে একটা কমিটমেন্ট লাগবে যে আমি যখনই এরপরে নতুন ইকুইপমেন্ট পারচেসিং এর জন্য যাব, যেটা কিনা এয়ার ইমিশনকে ইফেক্ট করে, এই রকম কোনো কিছু যদি আমি পারচেসিং এর জন্য যাই বা ইনস্টলেশনের জন্য যাই, সেই সময় বাজারের বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিটাকেই আমি কনসিডারে রাখবো সেই ইনস্টলেশনের জন্য বা সেই পারচেসের জন্য। যদি এটা আপনার থাকে, এই যে বলা হচ্ছে যে বিজনেস পলিসিস অ্যান্ড প্রসিডিউর টু ইভালুয়েট অ্যান্ড প্ল্যান ফর ইমপ্লিমেন্টিং দ্য ব্যাট, শিওরলি ভাই আপনার ফ্যাক্টরিতে যদি কেউ এখন কোনো কিছু কেনে বা কিনতে চায়, সে নিশ্চয়ই বেস্ট টেকনোলজিটাই কিনবে। এটাকে একটু ফর্মালাইজ করেন, ফর্মালাইজ করে এই প্রশ্নটার অ্যান্সার দেন। বাট দেখেন, দিস প্রসেস মাস্ট বি কনসিডার্ড অ্যান্ড ইনক্লুড দ্য ফ্যাসিলিটিস লং টার্ম ইনভায়রনমেন্টাল প্ল্যানস, ইনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজির মধ্যেও এয়ার ইমিশনের জায়গায় এই ব্যাপারটাকে ইনক্লুড করে দেন। আলাদা একটা কমিটমেন্ট বানান, একটা পলিসি করেন, এবং এয়ার ইমিশন আপনার যে লং টার্ম স্ট্র্যাটেজি আছে, লং টার্ম স্ট্র্যাটেজির মধ্যেও এটা ইনক্লুড করেন, তাহলে আপনি এই প্রশ্নটারও উত্তর দিতে পারতেছেন। তাহলে এখন আসেন, লেভেল 2 শেষ হয়ে গেল আমাদের, এবং লেভেল 2-তে টোটাল 7টা কোশ্চেন, 8, 9, 10, 11, 12, 13, 14। 8 নম্বর কোশ্চেন এবং 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে কোয়ান্টিফাইং এর কথা, যে কোয়ান্টিফাই করছি কিনা। 10 নম্বর এবং 11 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে অ্যাকশন প্ল্যান আছে কিনা। 12 নম্বর কোশ্চিনে বলা হয়েছে যে আপনি অলরেডি রিপ্লেস করে ফেলছেন কিনা বা আপনার কোনো প্ল্যান আছে কিনা যে লোয়ার ওডিপি বা লোয়ার ভিডব্লিউপি সম্বলিত কোনো মানে রেফ্রিজারেন্ট এর জন্য। 13 নম্বর কোশ্চিনে বলা হয়েছে যে আপনি অলরেডি এটা রিপ্লেস করে ফেলছেন কিনা। আর 14 নম্বর কোশ্চিনে বলা হলো যে আপনার কি আছে কিনা, আপনার কোনো প্ল্যান আছে কিনা যে আপনি বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিটাই সবসময় অ্যাভেল করবেন, এটা আপনার বিজনেস পলিসির মধ্যে ইনকর্পোরেট আছে কিনা। এই গেল লেভেল 2। এবং এরপরে আসেন লেভেল 3। লেভেল 3-তে টোটাল 4টা কোশ্চেন, 15, 16, 17, 18। চলেন আমরা এই 4টা কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। দেখেন, 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, হ্যাজ ইউর ফ্যাসিলিটি মেড প্রোগ্রেস অন ইমপ্লিমেন্টেশন প্ল্যান টু রিডিউস এয়ার এমিশন ফ্রম ফ্যাসিলিটি অপারেশন। তাহলে দেখেন, 8, 9, 10 নম্বর কোশ্চেনে বলছিলেন যে কোনো প্ল্যান আছে কিনা অপারেশন থেকে কমানোর, অপারেশন থেকে এয়ার এমিশন কমানোর, অপারেশন থেকে কমানো মানে কি পয়েন্ট সোর্স থেকে কমানোর। 15 নম্বর কোশ্চিনে বলা হইলো যে তুমি কি অলরেডি সেটার ইমপ্রুভমেন্ট করে ফেলছো কিনা। যদি করে ফেলেন, আমরা তো তখন টেকনোলজি বললামই যে গত বছর হচ্ছে এই জেনারেটরটা পার ঘন্টায় 5 কেজি কার্বন মনোক্সাইড ইমিশন করছে, আর এই বছর করছে 4 কেজি, সো ইমপ্রুভমেন্ট হয়েছে। তাহলে কি এখন বোঝা যাচ্ছে না? 16 নম্বর কোশ্চিনটাও একই কোশ্চিন, বলা হবে যে প্রোগ্রেস করছো কিনা ইমপ্লিমেন্টেশন প্ল্যানের উপরে এয়ার এমিশন রিডিউসের ক্ষেত্রে, কিন্তু সেটা অপারেশনের জন্য না, সেটা হচ্ছে প্রোডাকশন থেকে। যদি দেখেন আপনি একই কোশ্চিন, ওটা ছিল প্রোডাকশন থেকে, আর এটা হচ্ছে প্রোডাকশন প্রসেস থেকে আমরা ইমপ্রুভ করতে পারছি কিনা। এই গেল 16 নম্বর কোশ্চেন। রিকোয়ার্ড ডকুমেন্ট কি লাগবে? ওই যে আপনার এভিডেন্স লাগবে ফুয়েল সাবস্টিটিউশনের জন্য, ইমিশন কন্ট্রোলিং ডিভাইস ইনস্টল করছেন সেটার মানে প্রুফ লাগবে, এবং ক্যালকুলেশন লাগবে যে হ্যাঁ এয়ার ইমিশনটা যে কমছে কিনা সেটার ক্যালকুলেশনটা লাগবে। এই গেল 16 নম্বর কোশ্চিন। 17 নম্বর কোশ্চিন দেখেন, যে আপনি অলরেডি রিপ্লেস করে ফেলছেন কিনা লো ওডিপি বা লো জিডব্লিউপি গ্যাস। আগে বলছিলেন যে আপনার প্ল্যান আছে কিনা, আপনার মনে আছে কিনা 13 নম্বর কোশ্চিনে প্ল্যান করছিলেন যে আপনি লোয়ার ওডিপি সম্বলিত, ওই যে আমি বলতেছিলাম যে হ্যাঁ
এরপরে যখনই কিনা আমি কোনো নতুন ফ্রিজ কিনবো বা এসি কিনবো, তখন হচ্ছে লোয়ার ওডিপি বা লোয়ার জিডাব্লিউপি সম্বলিত এসি কিনবো, সেটা আপনি অলরেডি করে ফেলছেন কিনা। এটা হচ্ছে 17 নম্বর কোশ্চিন। যদি করে ফেলেন সেটার হচ্ছে আপনার এভিডেন্স লাগবে। আর 18 নম্বর কোশ্চিনটাও হচ্ছে 14 নম্বরের সাথে রিলেটেড, যে আপনি যে বেস্ট অ্যাভেলেবল টেকনোলজি নিয়ে বিজনেসে যে আপনি ইনকর্পোরেট করলেন বা পলিসিটা যে বানাইলেন বা পলিসিটা যে আপনার সিস্টেমে ঢুকাইলেন, সেই পলিসি অনুযায়ী আপনি কি করলেন কিনা, আপনি এই ব্যাট বা বেস্ট অ্যাভেলেবল টেকনোলজিটা আপনি ইমপ্লিমেন্ট করছেন কিনা। এই গেল হচ্ছে আপনার 18 নম্বর পর্যন্ত কোশ্চেন। তাহলে লেভেল 1-এর 7টা কোশ্চেন, ইনভেন্টরি 2টা কোশ্চেন, টেস্টিং এর একটা কোশ্চেন, এয়ার বা রেফ্রিজারেন্ট নিয়ে 2টা কোশ্চেন, এবং হচ্ছে আপনার এই প্রিভেন্টিভ মেইনটেনেন্স নিয়ে একটা কোশ্চেন, এবং হচ্ছে আপনার টেস্ট করছেন কিনা অন্য কোনো গাইডলাইন অনুযায়ী। এই গেল 7টা কোশ্চেন। লেভেল 2-এর 7টা কোশ্চেন, 2টা কোশ্চেন কোয়ান্টিফাই করছেন, 2টা কোশ্চেনে অ্যাকশন প্ল্যান নিছেন, একটা কোশ্চেনে এই আপনার পলিসি, ব্যাটের পলিসি নিছেন, আরেকটা কোশ্চেনে বলছেন যে প্ল্যান আছে আপনার হচ্ছে কি করার, লোয়ার ওডিপি সম্বলিত আহ, আপনার রেফ্রিজারেন্ট ইউজ করার। লেভেল 3-এর যে 4টা কোশ্চেন, সেই 4টা কোশ্চেনে দেখেন বলা হয়েছে আগে যে প্ল্যান গুলা করছিলেন সেই প্ল্যান গুলা আপনি এক্সিকিউট করছেন কিনা। এই গেল আপনার টোটাল 18টা কোশ্চেন এই এয়ার ইমিশন সেকশন থেকে। চলেন এবার একটু তাইলে আমরা আমাদের কন্টেন্ট শেষ, কোশ্চেন ধরে ধরে আমরা একটু যাওয়ার চেষ্টা করলাম। তাইলে এখন আপনাদের সময়, আপনি চাইলে এখন হচ্ছে আনমিউট করতে পারেন। আনমিউট করে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, দেন ইউ মাইট আস্ক। নাও ইটস আপ টু ইউ, এখন আপনার সময়। আচ্ছা, আই হোপ আমার নাম্বারটা সবার কাছে আছে, বাট তারপরেও যদি আপনার কোনো কোয়ারি থাকে আমার আচ্ছা নাম্বারটা রাখতে পারেন। আর কোনো কোশ্চেন কোয়ারি থাকলে জাস্ট ডিরেক্টলি ইউ ক্যান রিচ মি আউট। মাইট বি ইমিডিয়েটলি আই মাইট নট কাম টু ইউ, বাট শিওরলি আই উইল কাম। 1 বছর পরে হলেও ফেরত আসবো যে ভাই 1 বছর আগে কইছিলেন এটা তো সমস্যা, এটা তো ভুলে গেছিলাম, এখন কি অবস্থা। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে।